আপনারা শুনছেন গপ্প কথা, গল্প শোনার সঠিক ঠিকানা। সাহিত্য জগতের বিশিষ্ট কিছু গল্পকে নতুন রূপে নতুনভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্যই আমাদের আজকের নিবেদন গপ্প কথা। তোমাদের সঙ্গে রয়েছি আমি কুমারজিৎ, আর আজকে আমরা শুনব মানাই ঘোষের লেখা অবুঝ ভালোবাসার দ্বিতীয় পর্ব। তাই আর সময় নেব না তোমাদের। বছরের শেষ দিন, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে থাকো, সকলকে নিয়ে একসাথে বাঁচো। আর যত কষ্ট, দুঃখ, বেদনা সব এই বছরের সাথেই তোমরা মুছে দাও। নতুন বছরে নতুন করে বাঁচার নতুন স্বপ্ন দেখো। চলো গল্পে আসা যাক। Northern Coffee Roasters, 11 AM. I'll wait for you, Mr. আদিত্য দেব রয়। সকালে ঘুম থেকে উঠে মোবাইলে আননোন নাম্বার থেকে আসা মেসেজটা দেখে খানিকটা অবাকই হয় আদিত্য। কে এই লোক? ওর সাথে কেন দেখা করতে চাইছে সে? কিছুক্ষণ গভীর চিন্তা করে দেখা করতে যাবে বলেই মনস্থির করল আদিত্য। তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে অফিসে চলে যায় সে। অপেক্ষা করছে 11টা বাজার। অচেনা ব্যক্তিটি তার সাথে ঠিক কী কারণে দেখা করতে চাইছে সেটা না জানা পর্যন্ত শান্তি নেই আদিত্যর। অফিসে বসেও আনচান করছে সে। তার মাথায় শুধু ওই একটাই চিন্তা ঘুরছে যে কে হবে এই ব্যক্তি। কেবিনে নক করে ঈশানী। আদিত্য ভেতরে আসতে বলে তাকে। ঈশানী কেবিনে এসে আদিত্যকে কিছু ফাইল দিয়ে বলে, সবগুলো ফাইল আমি আর মিস্টার আহান মিলে চেক করেছি। আপনি চাইলে আবার চেক করে তারপর সাইন করতে পারেন। আদিত্য ফাইল না ধরে ঈশানীর দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর একটু মিষ্টি হেসে বলে, তোমাকে আজকে দারুণ লাগছে ঈশো। ঈশানী অপ্রস্তুত হয়ে যায়। কোনো রকমের থ্যাংক ইউ বলে সে। আদিত্য ঈশানীর হাত থেকে ফাইলগুলো নিয়ে দেখতে থাকে। আসলে ফাইল দেখার মাঝে মাঝে ঈশানীকে পরখ করার ছোট প্রয়াস মাত্র সেটা। ঈশানী চেয়ারে কাচুমাচু হয়ে বসে আছে। আদিত্যর চাহনিতে এসে ইতস্তত বোধই করছে। কিছুক্ষণ বাদে আদিত্য শান্ত গলায় বলে ওঠে, ঈশো, আজকে অফিসের পর আমার সাথে যেতে পারবে? একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। প্লিজ না করো না, আমাকে কিছু বলার সুযোগ দাও। অনেক কিছু বলার আছে তোমাকে। শেষের কথাগুলো অনুনয়ের স্বরে বলে আদিত্য। ঈশানী শান্ত আর নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। ঈশানী কিছুই না বলে নীরবতা পালন করে, যার অর্থ সে যেতে রাজি নয়। ঈশানীর এমন উপেক্ষা আর সহ্য হচ্ছে না আদিত্য। ঠাস করে আওয়াজ করে ফাইলটা বন্ধ করে উঠে দাঁড়ায় সে। আর ওর এমন আচরণে ঈশানী কিছুটা কেঁপেই ওঠে। হঠাৎ রেগে যায় এই লোকটা। আগে তো কত ফাজলামো করত, আর এখন এমন গম্ভীর মুখ হলো কিভাবে ভগবান? আদিত্য ড্রয়ার আর বুকসেলস থেকে এক গাদা ফাইল এনে ঈশানীর সামনে রাখে। একবার ফাইলগুলোর দিকে তাকিয়ে তারপর আদিত্যর মুখের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ঈশানী। আদিত্য গম্ভীর গলায় বলে, আজকের মধ্যে সব ফাইলগুলো রিকভার করবে। কোথাও যেন কোনো ভুল না পাই। পুরনো সব ফাইলের ডিটেলস সংক্ষেপে নোট চাই আমার। নাও গেট লস্ট। শেষের কথাটা উচ্চস্বরে ধমক দিয়ে বলে আদিত্য। ঈশানী কেঁপে উঠে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় আদিত্যর দিকে। আদিত্য এখনো তার দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। ঈশানী ভয়ে নিচু স্বরে বলে, এতগুলো ফাইল একসাথে দেখা সম্ভব না। কিছু না হয় বাকি এমপ্লয়। ঈশানীর মুখের কথা কেড়ে নিয়ে ধমক দিয়ে আদিত্য বলে, আমি তোমাকে বলেছি মানে তুমি করবে। আর খবরদার কারো সাহায্য নেবে না। নাও লিভ। ঈশানী চেয়ার ছেড়ে উঠে ফাইলগুলো হাতে নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে।
কৃষ্ণেন্দু ঠিকই বলেছিল, চাকরিটা ছেড়ে দেওয়াই বোধহয় ভালো ছিল। অসভ্য লোক একটা। তোর কপালে বউ জুটবে না দেখিস, বিয়ে করলেও আমি কি আগুন লাগিয়ে দেব। শালা ইতর সাদা বেড়াল, খাম্বা কোথাকার। মনে মনে হাজার খানেক গালি দিয়ে মুখ ফুলিয়ে ফাইল দেখা শুরু করে ঈশানী। সকাল 9টা, লাইব্রেরিতে বসে বই ঘাঁটছিল কৃষ্ণেন্দু। উদ্দেশ্য অ্যান্টিমানি রাইজিন সম্পর্কে তথ্য জানা। পৃথিবীতে থাকার নীরব ঘাতকের মধ্যে দুটি হলো অ্যান্টিমানি আর রাইজিন। অ্যান্টিমানি মূলত ধাতব মৌল। এটি টক ভাবযুক্ত ধাতব স্বাদ অনুভব হয়। এই নীরব ঘাতক শরীরে প্রবেশ করলে 30 মিনিটের মধ্যেই এর বিষক্রিয়ায় ঘাম, বমি আর হৃদযন্ত্রের গতি বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। চায়ের কাপে বীজদাতা হিসেবে অ্যান্টিমানি ব্যবহারের জন্য বিখ্যাত। রাইজিন মাস্টার্স গ্যাসের ন্যায়। রাইজিন সাইটোটক্সিক অর্থাৎ কোষীয় বিষাক্ততা সৃষ্টি করে। ভুক্তভোগীর 7-10 দিন সময় লাগে মাত্র। এমন নীরব ঘাতক এত সহজে কলকাতায় পাওয়া যাবে না। যেখানে কলকাতার কোনো ল্যাবে সরকার অনুমতি দেবে না, সেখানে কিভাবে এই বিষ সাধারণ দুজন মানুষের শরীরে পাওয়া গেল? খুনি যে সাধারণ কেউ নয় সেটা ভালোভাবে বুঝতে পারছে কৃষ্ণেন্দু। তীক্ষ্ণ দৃষ্টিতে বইয়ের দিকে তাকায়। এক হাত থুতনিতে রেখে কোন চেয়ারে ভর দিয়ে কিছু হিসেব মেলাচ্ছিল সে। তখনই সামনে এসে বসে পাপিয়া। মুচকি হেসে বলে, কি করছেন মিস্টার হাল্লুক? বইয়ের থেকে দৃষ্টি সরিয়ে পাপিয়ার দিকে তাকায় কৃষ্ণেন্দু। কাজের মাঝে কেউ মনোযোগ নষ্ট করলে মেজাজ তুঙ্গে উঠে যায় ওর। তাই আগের ন্যায় বসেই শান্ত স্বরে বলে, ভাবছিলাম। কি ভাবছিলেন? দেখে তো মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত। আমাকে বলতে পারেন, আমি সমাধান করে দেব। দাঁত বের করে বলে পাপিয়া। কৃষ্ণেন্দু এখনো শান্ত দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রয়েছে। এত কিছুর পরেও মেয়েটা তার পেছনে পড়ে আছে কেন? আত্মসম্মান বলতে কিছু কি নেই নাকি? বয়স কম তাই আবেগের বশে এসব করছে। কৃষ্ণেন্দু কিছু না বলে পকেট থেকে মোবাইল বের করে গুগলে যায়। পাপিয়া গালে হাত দিয়ে বসে ওকে দেখেই চলেছে। হুফ, একটা মানুষ এত সুন্দর কি করে হতে পারে? কিছু একটা ভেবে পাপিয়া হঠাৎ কৃষ্ণেন্দুর হাত থেকে মোবাইলটা ছোঁ মেরে কেড়ে নিয়ে তাতে কিছু একটা টাইপ করে। অদর্কিত ঘটনা বুঝতে কৃষ্ণেন্দুর কয়েক সেকেন্ড সময় লাগে। যখন বুঝতে পারে তখন ধমক দিয়ে বলে, স্টুপিড গার্ল, এটা কোন ধরনের অসভ্যতামি? কারণ মোবাইল ধরার আগে তার পারমিশন নেওয়া ম্যানার্সে পড়ে, সেটা তুমি জানো না? পাপিয়া মোবাইলটা হাত বাড়িয়ে দিয়ে ঠোঁট উল্টে বলে, সরি, আর হবে না। পাপিয়ার এরকম ঠোঁট উল্টানো মুখ দেখে একটু মনে মনে হাসে কৃষ্ণেন্দু। মেয়েটা বড্ড ছেলে মানুষই, আর কিউটও বটে। কলেজ ড্রেসের সাথে চুলগুলো দুই পাশে ঝুটি করা। কৃষ্ণেন্দু শান্ত স্বরে হাসি দিয়ে বলে, তুমি মিষ্টি একটা মেয়ে বাবু, আবেগের বশে সে এমন করছো। আপাতত পড়াশোনায় মন দাও, আরো ভালো কিছু ডিজার্ভ করবে তুমি। আমার ভালো কিছু লাগবে না, আপনি হলেই চলবে। পাপিয়া ফট করে উল্লাসিত কণ্ঠে বলে ওঠে। কয়েক মুহূর্ত পাপিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে কৃষ্ণেন্দু। কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসে লাইব্রেরি থেকে। পাপিয়া গালে হাত দিয়ে বলে, জানো, তুমি যেভাবে আমার ঘুম ছুটিয়ে দিয়েছো, সেভাবে আজ রাত থেকেও আমি তোমার ঘুম হারাম করব। নর্থ অ্যান্ড কফি রোস্টার্সের দোতলায় বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে আদিত্য। 11টা বাজতে আর 2-3 মিনিট বাকি। অপেক্ষা করছে আগন্তুক ব্যক্তিটির জন্য। কে এই ব্যক্তি? পাক্কা 20 মিনিট অপেক্ষা করার পর দেখা মিলল সেই আগন্তুক ব্যক্তি। পরনে কালো টি শার্টের ওপর কালো ব্লেজার, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি। চেহারা দেখার সৌভাগ্য হয়নি আদিত্য, কারণ তার চোখে সানগ্লাস আর মুখে কালো মাস্ক। সরি ব্রাদার, একটু লেট হয়ে গেছে।
চেয়ারে বসতে বসতে আগন্তুক বলে। এতক্ষণ তাকেই পরখ করতে গভীর দৃষ্টিতে দেখছিল আদিত্য। কথাটা শুনে ধ্যান ভাঙে তার। শান্ত স্বরে বলে, ইটস ওকে। তো কেমন আছেন মিস্টার দেবরায়? চেয়ারে বসে আয়সী ভঙ্গিতে বলে আগন্তুক ব্যক্তি। ভাবটা এমন যেন সে আদিত্যকে আগে থেকে চেনে। আদিত্য বলে, ভালো আছি। আপনার পরিচয় কি জানতে পারি? আরে কাম ডাউন ব্রো, এত তারা কিসের? দাঁড়ান, আগে কিছু অর্ডার করে নিই, তারপর না হয় কথা বলা যাবে। বলুন, কি কফি খাবেন? চোখ থেকে সানগ্লাস সরিয়ে বাঁকা হেসে বলে আগন্তুক ব্যক্তিটি। আদিত্য ব্যক্তিটির ব্যবহার মোটেও নিতে পারছে না। নিজের মধ্যে রাগটা দমিয়ে রেখে 2 কাপ ব্ল্যাক কফি অর্ডার করলো আদিত্য। ওয়েটার কফি দিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আদিত্য শান্ত স্বরে বলে, হেয়ালি না করে নিজের পরিচয় আর কি জন্য আমাকে এখানে ডেকেছেন সেটা বলুন। আমাকে কেয়ার বলে ডাকতে পারেন। আপাতত এতটাই জেনে রাখুন, পরে না হয় আস্তে আস্তে বাকিটা জানতে পারবেন। মাস্কের ভেতরে বাঁকা হেসে বলে কৃষ্ণেন্দু, যা আদিত্যর নজর এড়ায়নি। আদিত্য খুব গভীর চোখে পরখ করছে সামনে বসে থাকা ব্যক্তিটিকে। কৃষ্ণেন্দু এবার চোখে মুখে গাম্ভীর্য বজায় রেখে বলে, সুমনের বন্ধু সুজিতকে আপনি মারতে চেয়েছেন কেন? আগন্তুক ব্যক্তিটির মুখে সুমন ও সুজিতের কথা শুনে কিঞ্চিত পরিমাণের অবাক হয় আদিত্য। তারপর নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, আপনি কোন সুমন আর কোন সুজিতের কথা বলছেন? আদিত্যর কথা শুনে হেসেই ফেলে কৃষ্ণেন্দু। তারপর বলে, আপনি যার কথা ভাবছেন আমি তার কথাই বলছি। আদিত্য ভাবছে যে এই ব্যক্তি কিভাবে সুমন বা সুজিতের কথা জানে। তাহলে সে কি সুমন বা সুজিতের লোক? ভাবনার মাঝেই শান্ত স্বরে আদিত্য বলে, তাহলে আপনি ওদের মেরেছেন? বাঁচিয়ে রেখেছি যে এটাই অনেক। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি মিস্টার দেবরায়। গম্ভীর কণ্ঠে বলে কৃষ্ণেন্দু। আদিত্য ভ্রু কুঁচকে ভাঁজ ফেলে বলে, সেটা জেনে আপনি কি করবেন? তীক্ষ্ণ চোখে তাকায় কৃষ্ণেন্দু। তারপর গম্ভীর গলায় বলে, দেখুন মিস্টার দেবরায়, আপনি বেশ সুনামধন্য লোক। ব্যবসা সামলাচ্ছেন, ব্যবসা সামলান, মাঝখান থেকে ঝামেলায় পড়তে যাবেন না। সুজিতের সাথে আপনার কিসের শত্রুতামি? ওকে কেন মারতে চেয়েছেন আপনি? ব্যাপারটা এখানেই স্টপ করতে চাইছি আমি। তাই আমি আমার মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছি আপনার সাথে দেখা করতে। ভয় দেখাচ্ছেন আমাকে? আদিত্যর কথা শুনে মৃদু স্বরে হাসে কৃষ্ণেন্দু। তারপর আয়সী ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বলে, পলিটিশিয়ানদের সাথে লাগতে গিয়েছেন ভাই, অবস্থা কিন্তু গুরুতর হতে পারে, সেটা কিন্তু মাথায় রাখবেন। সুজিত সুমন কে, কি করে সেটা জেনে আমার লাভ নেই। আমার প্রিয় জিনিসের দিকে কেউ নজর দিলে তাকে আমি ছাড়ব না। শান্ত হয়ে বলে আদিত্য। কিঞ্চিত পরিমাণের অবাক হয়ে কপালে ভাঁজ পড়ে কৃষ্ণেন্দুর। আদিত্যর প্রিয় জিনিসের দিকে সুজিত কেন নজর দেবে, যেখানে সুজিত আদিত্যকে চেনা তো দূর, দেখেনি অবধি। কিছুক্ষণ ভাবনায় মশগুল থেকে কৃষ্ণেন্দু বলে, আপনার প্রিয় জিনিস বলতে ঠিক কি বোঝাতে চাইছেন আপনি? এত কিছু বলতে পারবো না। জাস্ট ওয়ার্ন হিম অ্যান্ড স্টে অ্যাওয়ে ফ্রম মাই গার্ল। দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলে আদিত্য। এরপর গট গট আওয়াজ করে বেরিয়ে যায় রেস্টুরেন্ট থেকে। আদিত্য চলে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কৃষ্ণেন্দু। আদিত্যর প্রিয় জিনিস, অ্যাওয়ে ফ্রম মাই গার্ল, তার মানে ঈশানীকে আদিত্য এখনো। কৃষ্ণেন্দু বিরক্ত হয়ে আপন মনে বিড়বিড় করে বলে, জেলাস জেলাস মিস্টার দেবরায়, আপনি জেলাস। আদিত্য সম্পর্কে ঈশানী তাকে সব বলেছিল। মেদিনীপুরে থাকা সত্ত্বেও কৃষ্ণেন্দু দিদির সম্পর্কে সব খোঁজ খবর রাখত। আদিত্য আর ঈশানীর ব্রেকআপ হওয়ার পর ঈশানী খুব ভেঙে পড়ে।
কৃষ্ণেন্দু ব্যাপারটা নর্মাল ভেবে দিদিকে সান্ত্বনা দিয়ে আগলে রাখে। যখন ঋতুর কাছে ওদের ব্রেকআপের কারণ জানতে পারে তখন আদিত্যর ওপর কৃষ্ণেন্দু প্রচণ্ড রেগে যায়। আর তখনই তাদের বাবা মারা যায় কার অ্যাক্সিডেন্টে। সেই সুবাদে মা আর দিদিকে মেদিনীপুরে রেখে দেয় কৃষ্ণেন্দু। তারপর একদিন রাতে আদিত্য ও তার বন্ধুরা মিলে কার ড্রাইভ করে বাড়ি ফিরছিল। ইচ্ছে করেই আদিত্যর গাড়ির সাথে কৃষ্ণেন্দু নিজের গাড়ির ধাক্কা লাগায়। কৃষ্ণেন্দুর সাথে সুমন ছিল। গাড়ি থেকে নেমে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি লেগে যায়। তখনই কৃষ্ণেন্দু নিজের রাগ মেটায় আদিত্যর ওপর। আদিত্য কৃষ্ণেন্দুকে চেনে না, কারণ ঈশানীর কাছে শুধু শুনেছে তার একটা ভাই আছে আর সে মেদিনীপুরে থাকে, কলকাতায় আসে না। মুখে মাস্ক থাকার কারণে কৃষ্ণেন্দু আর সুমনের মুখটা দেখতে পারেনি আদিত্য। টানা 14 দিন হাসপাতালে ভর্তি ছিল আদিত্যরা। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার পর ঈশানীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে আদিত্য, কিন্তু পারেনি। ঈশানীর বাড়িতে এসে জানতে পারে যে তারা বাড়ি ছেড়ে দিয়েছে। কৃষ্ণেন্দু জানত আদিত্য ঈশানীর খোঁজ নিচ্ছে, তাই মেদিনীপুর থেকে ঈশানীদের কলকাতায় যেতে দেয়নি। প্রায় 6 মাস পর যখন আদিত্য কানাডা চলে গিয়েছিল তখন কৃষ্ণেন্দু কলকাতায় আসে মা ও দিদিকে নিয়ে। এই সব কথা কেউ জানে না কৃষ্ণেন্দু ছাড়া। যদিও ওই দিন আদিত্যকে মারার জন্য সুমন ছিল সাথে, কিন্তু সুমন শুধু এইটুকু জানতো যে গাড়ি ধাক্কা লাগার কারণে কথা কাটাকাটিটা মারামারির পর্যায়ে যায়। একা রেস্টুরেন্টে বসে বাইরে তাকিয়ে ভাবছে কৃষ্ণেন্দু, তার দিদিকে যে বা যারা কষ্ট দেবে তাদের কাউকে ছাড়বে না সে, কাউকে না। মুখ ভার করে বসে আছে ঈশানী। বিকেল 5টা বাজে প্রায়। ইতিমধ্যে অফিসের সবাই চলে গেছে, আর মাত্র 2টো ফাইল বাকি চেক করার। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। লাঞ্চ টাইমে মাত্র একটু ফ্রি হয়েছিল। মাকে ফোন করে জানিয়ে দিয়েছে যে তার ফিরতে দেরি হবে, টেনশন যেন না করেন। আদিত্যকে ইচ্ছে মতো গালাগালি দিচ্ছে ঈশানী। তাকে এক গাদা কাজ দিয়ে নিজেই লাপাতা হয়ে গেছে। অসভ্য লোক, বাথরুমে গিয়ে আছড়ে পড়বি তুই, তোর কোথাকার। বেশ কয়েকবার হাই তুলে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিল ঈশানী। এমন সময় মেসেজের টুংটাং শব্দ হয়। মোবাইল চেক করে দেখে আননোন নাম্বার থেকে পাঠিয়েছে। আর কাজ করতে হবে না, অফিস থেকে বেরিয়ে এসো। মেসেজটা যে আদিত্য সেটা বুঝতে দেরি হয়নি ঈশানী। ভাই, কাজ শেষে বলিস আর কাজ করতে হবে না। আরে আগে মেসেজটা পাঠাতে পারলি না? উগান্ডার কচ্ছপ একটা। রাগে ক্ষোভে দুঃখে ব্যাগ নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে ঈশানী। অফিসের বাইরে আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় সে। ঈশানীকে দেখে সে এগিয়ে আসে। ইস্যু, এসো আমার সাথে, তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। নো থ্যাঙ্কস বলে আদিত্যকে পাশ কাটিয়ে চলে যেতে চায় ঈশানী। আদিত্য ঈশানীর কথায় রেগে হাত ধরে ফেলে। ঈশানী নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, এটা কি ধরনের অসভ্যতামি? আপনি আমার হাত ধরেছেন কেন? কি বলেছি শুনতে পাওনি? আমার সাথে এসো, গম্ভীর গলায় বলে আদিত্য। ঈশানী ক্ষোভ প্রকাশ করে বলে, যাব না মানে না। আদিত্য ঈশানীর হাত ধরে জোর করে টেনে গাড়িতে বসিয়ে দেয়। নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। আদিত্যর এমন কাজে বিস্মিত হয় ঈশানী। গাড়ির দরজা খুলে বাইরে বের হতে চাইলে সে দেখে ডোর লক করা। আদিত্য এগিয়ে এসে ঈশানীর সিট বেল্ট লাগিয়ে দিয়ে রাগী চোখে তাকিয়ে বলে, বড্ড জেদি তুমি, ভালো কথায় শোনোনি তাই আমাকে জোর করতে হলো। বলেই গাড়িতে স্টার্ট দেয় আদিত্য। ঈশানী রেগে চেঁচিয়ে বলে ওঠে, সমস্যা কি আপনার? যাব না আমি আপনার সাথে, শুনতে পাননি আপনি? আদিত্য চুপচাপ এক মনের সামনে তাকিয়ে ড্রাইভ করে যাচ্ছে, যেন আশেপাশে কিছুই হয়নি। তেলে বেগুনে জ্বলে ঈশানী জানলা দিয়ে বাইরে তাকায়।
অনেকক্ষণ পর খেয়াল করে ঈশানীর বাড়ির উল্টো পথে গাড়ি যাচ্ছে। ঈশানী তখন অস্থির হয়ে চেঁচিয়ে বলে, আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? এদিকে আমার বাড়ি না, আমি যাব না আপনার সাথে, নামিয়ে দিন আমায়। চুপচাপ বসে থাকতে পারো না? এমনভাবে চিল্লাচ্ছ যেন আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। সামনের দিকে চোখ রেখে বলে আদিত্য। ঈশানী তার দ্বিগুণ চেঁচিয়ে বলে, আপনি তো এক প্রকার আমাকে জোর করেই নিয়ে যাচ্ছেন, এটা কিডন্যাপ না। এই ওয়েট ওয়েট, আপনি কি আমাকে পাচার করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন? হায় ভগবান, বাঁচাও আমাকে ভাই, বাঁচাও আমাকে প্লিজ। শেষের কথাগুলো অস্থির হয়ে বলে ঈশানী। আর ঈশানীর কথাতে অবাক হয়ে যায় আদিত্য। লাইক সিরিয়াসলি ঈশানী, আমাকে তোমার এমন মনে হয়? হয়তো এখন নিশ্চয়ই আপনি আমাকে নিয়ে গিয়ে পাচার করে দেবেন। জানি জানি, আপনি মানুষটা ভালো না, দেখেই বোঝা যায়। চোখে মুখে একটা চোরের ভাব আছে। বলে চোখ ছোট ছোট করে হাসতে লাগলো ঈশানী। আদিত্য এক পলক ঈশানীর দিকে তাকিয়ে মজার ছলে দুষ্টু হেসে বলে, তোমাকে পাচার করব না, বিক্রি করে জিলেপি খাবো। অবশ্য তুমি নিজেই জিলিপির মতো, একটু পেঁচানো বাট মিষ্টি। তাই ভাবছি শুধু শুধু কষ্ট করে বিক্রি করব কেন, ডাইরেক্ট তোমাকেই খেয়ে ফেলবো। চোখ বড় বড় করে তাকায় ঈশানী, বিড়বিড় করে বলে, অসভ্য লোক। ঈশানী আসতে বললেও আদিত্য শুনতে পায়। কোনো প্রকার অসভ্যতামি না করেই যখন অসভ্যের ট্যাগটা আমি পেয়েছি, এখন না হয় অসভ্যতামি করেই অসভ্যের ট্যাগটা নিই। কি বলো ঈশানী, অসভ্যতামি করব? দুষ্টু হেসে বলে আদিত্য। ঈশানী রাগী চোখে আদিত্যর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, বেশি কথা না বাড়িয়ে চুপচাপ ড্রাইভ করুন। সন্ধ্যায় বসে ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছিল কৃষ্ণেন্দু। ইদানিং কাজের প্রচুর চাপ। ফোনের আওয়াজে ধ্যান ভাঙে তার। মোবাইল হাতে নিয়ে দেখে যে একটা আননোন নাম্বার থেকে সিম 2-তে কল এসেছে। এই নাম্বারটা সাধারণত অফিসিয়াল কাজেই ব্যবহার করে কৃষ্ণেন্দু, আর এটা ডিপার্টমেন্টের সদস্য আর ঈশানী ছাড়া আর কারো কাছে নেই। তাই ডিপার্টমেন্টের কেউ ভেবে কৃষ্ণেন্দু কল রিসিভ করে বলে, হ্যালো, ইটস কেয়ারপাল স্পিকিং। ফোনের ওপার থেকে কয়েক সেকেন্ড চুপ থেকে কেয়ারপাল নামটা বলল পাপিয়া। তারপর স্বাভাবিক গলায় বলে ওঠে, হ্যালো মিস্টার হাল্লুক, আমি পাপু থানা থেকে বলছিলাম। মৃদু হাসে কৃষ্ণেন্দু। সোফায় গা এলে দিয়ে স্বাভাবিক গলায় বলে, আচ্ছা, তা আমাকে কি দরকারে? আপনার নামে কেস করা হয়েছে। ওমা, আমার অপরাধ? সিলিংয়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলে কৃষ্ণেন্দু। পাপু উল্লাসিত গলায় বলে, মিস পাপিয়া দেবরায়ের মন চুরি করার অপরাধে। ও আচ্ছা। বলে মৃদু আওয়াজে হাসে কৃষ্ণেন্দু। তারপর আগ্রহ নিয়ে বলে, তা আমাকে কি শাস্তি দেওয়া হবে ম্যাডাম? সারা জীবনের জন্য পাপুর জেলখানায় বন্দি হতে হবে আপনাকে। মিনমিনে গলায় লাজুক কণ্ঠে বলে পাপু। ভেবে বলছেন তো? বাঁকা হেসে বলে কৃষ্ণেন্দু। পাপু নিজের ঠোঁট কামড়ে বলে, হ্যাঁ। যথা আজ্ঞা মহারানী, আপনার দেওয়া শাস্তি কৃষ্ণেন্দু পাল সাদরে গ্রহণ করেছে। মৃদু হেসে গম্ভীর কণ্ঠে বলে কৃষ্ণেন্দু। পাপুর মুখে একটা লাল আভা ছড়িয়ে পড়ে। লাজুকলতা এসে ভর করে তার মনে। ঠোঁট চেপে মুচকি হেসে চুপচাপ বসে আছে সে। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দে হার্ট কাঁপছে। নীরবতায় যেন দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তা মিস পাপিয়া দেবরায় যদি নিজে থেকে মন দিয়ে দেয়, তাহলে তো চুরি করবই। সামনে রাখা তার দরকার ছিল, তাই না?
নীরবতা ভেঙে হেসে বলে কৃষ্ণেন্দু। আমি হয়তো সামলে রাখতে পারিনি, তাই আজ থেকে না হয় আপনিই সামলে রাখুন। কণ্ঠ নিচু করে বলে পাপু। একটু উচ্চ স্বরে হাসে কৃষ্ণেন্দু। পাপুর মনে এক অন্য রকমের অনুভূতি কাজ করছে। কৃষ্ণেন্দু আবেগ ভরা নমনীয় কণ্ঠে বলে, আমার জিনিস আমি খুব ভালো করে সামলাতে পারি। কৃষ্ণেন্দু শহরে প্রবেশ করে বড্ড বেশি ভুল করে দিয়েছো পাপু রানী। আমার এই নিষিদ্ধ শহরে প্রবেশ করে আটকে গেছে তুমি, তাই চাইলেও এই জীবন থেকে আর বের হতে পারবে না। কৃষ্ণেন্দুর এই ভালোবাসা শহর থেকে পাপু রানী বের হওয়া হবে না। ব্যাপারটা পুরোটাই নিষিদ্ধ। কৃষ্ণেন্দুর প্রতিটা কথায় শিরা উপশিরায় শীতল স্রোত বয়ে যাচ্ছে পাপ্পুর শরীরে। বুকের বাঁ পাশে থাকা হৃদযন্ত্রটা কেমন যেন দ্রুত গতিতে চলছে। লজ্জায় কালে লাল আভা খেলছে পাপিয়ার। কি ব্যাপার, কথা বলছো না যে? এই ওয়েট, তুমি কি লজ্জা পাচ্ছ? সিরিয়াসলি পাপু, এতদিন তো বকবক করে আমার মাথা খেয়ে ফেলতে, আর এখন লজ্জা পেয়ে কথা বলছো না? ব্যাপারটা কি? কিছু না। বাই এনি চান্স তুমি কি আমার কোথায় লজ্জা পাচ্ছ নাকি? তবে এটা শুনে রাখো, আমাকে দেখতে যতটা ভালো মনে হয় আমি কিন্তু ততটাও ভালো নই। তাই লজ্জা পেয়ে কোনো লাভ নেই। আমাকে সারা জীবন সহ্য করতে হবে তোমাকে। কে গো, পারবে তো? দুষ্টু হেসে বলে কৃষ্ণেন্দু। আমি রাখি, মা ডাকছে। আমতামতা করে বলে পাপু। কৃষ্ণেন্দু উচ্চ স্বরে হাসতে হাসতে বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। তবে হ্যাঁ, স্বপ্নটা কিন্তু আমাকে নিয়ে দেখো, কেমন? শেষের কথাটা খুব শীতল কণ্ঠে বলে কৃষ্ণেন্দু। পাপু কোনো রকমে গুড নাইট বলে ফোনটা রেখে দেয়। এইভাবেই কৃষ্ণেন্দু আর পাপিয়ার প্রণয়ের বিনিময় ঘটে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে। অন্ধকারে ছেয়ে আছে চারিদিক। গাড়িটা কলকাতা থেকে দূরে এক গ্রামের দিকে যাচ্ছে। আদিত্য হঠাৎ গ্রামে যাচ্ছে কেন বুঝতে পারছি না ঈশানী। ইতিমধ্যে কয়েকবার জিজ্ঞেস করেছিল কোথায় যাচ্ছে। প্রত্যুত্তরে আদিত্য বলে, ওই যে তোমাকে বিক্রি করতে যাচ্ছি। মেজাজ তুঙ্গে ওঠে ঈশানীর, কিন্তু আপাতত রাগ দেখিয়ে এমন সন্ধ্যার মোহনীয় দৃশ্য মিস করতে চাইছে না সে। তাই চুপচাপ গাড়ির কাঁচ নামিয়ে বাইরে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর একটা বিলের পাড়ে এসে আদিত্য গাড়ি থামায়। ঈশানীকে ইশারায় নেমে আসতে বললেও নিজেও নেমে আসে। ঈশানীও চুপচাপ পিছু নিচ্ছে আদিত্য। কিছু সময় হাঁটার পর আদিত্য একটা ছোট চায়ের দোকানে এসে দাঁড়ায়। তারপর সেই চায়ের দোকানের দোকানদারকে উদ্দেশ্য করে বলে, দাদু কেমন আছো? দোকানের ভেতরে থাকা ৬০ কি ৬৫ বছরের এক বৃদ্ধ লোক আদিত্যকে দেখে উত্তেজিত হয়ে পড়ে। বাবা জান, এতদিনে দাদুরের কথা মনে পড়ছে নি তোমার? আমি ভালো আছি, তোমার শরীরটা ভালো নি? হ্যাঁ দাদু, ভালো। আসলে আমি এতদিন কানাডায় থাকতাম, এখানে এসেছি প্রায় মাস ২ হবে। দোকানের সামনে বেঞ্চে বসতে বসতে বলে আদিত্য। ঈশানী তখনও দাঁড়িয়ে, সে বুঝতে পারছে না কিছুই। এইটা কেরা? নাতু বউনি? তা নাতু বউ তুমি কেরাম আছো? খাড়ায় আছো কেন? বউ এনে বউ। আদিত্যর পাশে বেঞ্চ দেখিয়ে বলে বৃদ্ধ লোক। লোকটির মুখে নাদ বউ শুনে বিষম খেল ঈশানী। বলে কি বেটা? বিস্ফারিত চোখে আদিত্যর দিকে তাকিয়ে দেখে আদিত্য মুখ টিপে হাসছে। ঈশানী নিজেকে সামলে মিষ্টি হেসে বলে, ভালো আছি দাদু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। দাদু, অনেক দূর থেকে আসছি তোমার দোকানে চা খেতে, তাড়াতাড়ি দাও। আহ্লাদি স্বরে বলে আদিত্য। ঈশানী আর চোখে আদিত্যর দিকে তাকায়। মনে মনে ভাবে,
কি ঢং দেখিয়ে কথা বলে দেখো, অস্ত ড্রামাবাজ। ঈশানী, আমার মোবাইলটা গাড়িতে ফেলে এসেছি, তুমি একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি। বলে গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে আদিত্য। ঈশানী চুপচাপ বসে আছে। হঠাৎ দোকানদারটা বলে ওঠে, নাতবু, তোমার গোসা ভাঙছে? তাহলে আমার নাতিরারে কষ্ট দিও না। তুমি নাকি গেছিলাগা আমার নাতিরে ছাইরা। তোমাদের কত দিন রাত এক কইরা বিচারে নাতি খুঁজ যাচ্ছে। রাতের বেলা আমার কাছে আইয়া মেলা কাঁদতো তোমার লাইগা। আমার নাতিরা তোমার মেলা ভালোবাসে নাতবু। আগলাইয়া রাইকো জামাই রে। দোকানদারের কথায় ঈশানী রাস্তার দিকে এক পলক তাকায়। আদিত্য কি সত্যি আমাকে এখনো ভালোবাসে? আমাকে খুঁজেছিল সে? আচ্ছা, যদি এখনো আমাকে ভালোবাসে, তাহলে কি আমার ওর কাছে ফিরে যাওয়া উচিত? না না, কি ভাবছি আমি, এটা কখনোই সম্ভব না। আনমনে কথাগুলো ভাবছে ঈশানী। দোকানদার 2 কাপ দুধ চা বানিয়ে দেয়। ঈশানী হাত বাড়িয়ে কাপ দুটো নিয়ে একটা আদিত্যর জন্য বেঞ্চে রেখে আরেকটা নিজে খায়। আহ, সেই চাটা! আদিত্য আসে প্রায় মিনিট 7 পর। তারপর চায়ের কাপটা হাতে নিয়ে খাওয়া শুরু করে। খাওয়া শেষে বৃদ্ধকে বিদায় জানিয়ে কিছুটা দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে বিলের পাশ ধরে হাঁটতে থাকে ওরা। আমার ভিন দেশে তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী। এই মুহূর্তে এই গানটা পুরোটাই পারফেক্ট। আকাশে মিটমিট করছে তারা, মৃদু মাতাল হাওয়ায় মনোমুগ্ধকর লাগছে পরিবেশটা। পাশাপাশি হাঁটছে দুজন, নীরবতা বিরাজ করছে তাদের মাঝে। হঠাৎ দাঁড়িয়ে পড়ে আদিত্য। আদিত্যকে দাঁড়াতে দেখে ঈশানী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। আদিত্য ঈশানীর কাছে এসে মৃদু স্বরে বলে, এসো, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? ঈশানীর শান্ত আর নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। আদিত্য ঈশানীর হাত ধরে আবেগ ভরা চোখে তাকিয়ে শান্ত স্বরে বলে, ট্রাস্ট মি এসো, আমি ভালো ছিলাম না। তোমাকে ছাড়া আমি একটুও ভালো ছিলাম না। ওই দিন আমি রেগে গিয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আমি তোমাকে সরি বলতাম, কিন্তু তুমি চলে গিয়েছিলে। অনেক খুঁজেছি তোমাকে, দিন রাত এক করে 6 মাস যেখানে পেরেছি পাগলের মতো খুঁজেছি। ঋতুর কাছেও হাত জোড় করে বলেছিলাম একবার তোমার খোঁজ দিতে, কিন্তু সে দেয়নি। বান্টি, রাজেশ কিংবা অমিতকে জিজ্ঞেস করতে পারো, আমার অবস্থা পাগল প্রায় হয়েছিল। আমি কানাডা যেতে চাইনি, কিন্তু সবাই আমাকে জোর করে পাঠিয়েছিল। ওখানে থেকেও রোজ তোমার খবরের জন্য লোক লাগিয়েছিলাম। ঈশানী অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে থাকা প্রেমিক পুরুষটির দিকে। চোখের কোণায় জল চিকচিক করছে, বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা হচ্ছে। আদিত্য এক হাত ঈশানীর ডান গালে রেখে আবেগী হয়ে বলে, আমি ভিতরে ভিতরে পুড়ে শেষ হয়ে যাচ্ছি ইস্যু। এই দহন আমার সহ্যের ক্ষমতার বাইরে। আমি পারছি না ইস্যু। এতগুলো দিন পরে তোমাকে কাছে পেয়েও কাছে পাচ্ছি না, আগলে নিতে পারছি না। এর চেয়ে বড় শাস্তি আর কি হবে তুমি বলো? আমার আমার তোমাকে দরকার ইস্যু। আই রিয়েলি নিড ইউ। ভীষণভাবে দরকার তোমাকে। তোমার উষ্ণতায় আমাকে জায়গা দেবে ইস্যু? ও অনেক অনেক বেশি ভালোবাসি আমার ঘুম কুমারীকে, ভালোবাসি আমার কৃষ্ণপুরীকে, তোমাকে যে বড্ড ভালোবাসি ইস্যু। ধরা গলায় বলে আদিত্য।
চোখ মুখ লাল হয়ে গেছে তার। কথাগুলো যেন তার গলায় আটকে আছে। আদিত্য যে কাঁদছে সেটা ঈশানী বুঝতে পারছে। একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারা। খানিকক্ষণ পর ঈশানী আদিত্যকে মৃদু ধাক্কা দিয়ে দূরে সরে দাঁড়ায়। কান্নাগুলো দলা পাকিয়ে যাচ্ছে, যে কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। আদিত্য আহত দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানীর দিকে। ঈশানী যে এখনো তাকে ক্ষমা করতে পারেনি সেটা আদিত্য বুঝতে পারছে। নিজেকে সামলে নিয়ে ঈশানী বলে, আমার দেরি হয়ে যাচ্ছে আদিত্য, মা চিন্তা করবে। বলেই সামনের দিকে হাঁটা শুরু করে ঈশানী। পেছন থেকে আদিত্য আহত দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানীর যাওয়ার দিকে। কষ্ট হচ্ছে তার, খুব কষ্ট। লোকে বলে ছেলেদের নাকি কাঁদতে নেই। এটা সম্পূর্ণ ভুল মনে হচ্ছে আদিত্যর। এখন তার গলা ফাটিয়ে হাত পা চড়ে কাঁদতে ইচ্ছে করছে, খুব বলতে ইচ্ছে করছে, ইস্যুকে আমার লাগবে। গাড়ি চলছে আপন গতিতে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। গাড়িতে কেউ টু শব্দটাও করেনি। আদিত্য আর চোখে ঈশানীকে দেখছে। ঈশানী জানলার কাঁচ নামিয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। আদিত্য কথা বলতে চেয়েছিল কয়েকবার, কিন্তু ঈশানী হাঁ হু ছাড়া আর তেমন কিছুই বলেনি। বাড়ির অ্যাড্রেস জানতে চাইলে ঈশানী ছোট করে বলল, রাত 9টায় ঈশানীর বাড়ির গেটে এসে থামে গাড়িটি। ঈশানী ইতস্তত করছে নামবে কিনা ভেবে। আদিত্য ঈশানীর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যার জন্য আরও অস্বস্তিতে পড়ছে ঈশানী। আমতামতা করে ছোট্ট করে বলে, আমি আসছি। বলে যেই সিট বেল্ট খুলে গাড়ির দরজায় হাত দেবে, তখনই আদিত্য আচমকা ঈশানীকে টান দিয়ে ডান গালে একটা হাত রেখে আরেক হাত কোমরে চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। ঘটনাচক্রে ঈশানী স্তব্ধ হয়ে যায়। নিউরনের স্নায়ু কাজ করা বন্ধ করে দিয়েছে বোধহয়। আবেশে ঈশানীও আদিত্যর সাথে তাল মেলাচ্ছে। আদিত্য পরম আবেশে ভালোবাসায় ভরিয়ে দেয় ঈশানীকে। এক অন্যরকম অনুভূতি কাজ করছে দুজনের মধ্যেই। বেশ কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে দুজনেই। আদিত্য হাতের বৃদ্ধাঙ্গ দিয়ে ঈশানীর ঠোঁট মুছে দেয়। তারপর আবেগী হয়ে শান্ত স্বরে বলে, তুমি চাও আর না চাও, তোমাকে সারা জীবন আমার সাথেই থাকতে হবে ঈশানী। তুমি থাকতে বাধ্য। বলে ঈশানীকে ছেড়ে সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলে আদিত্য। ঈশানী কিছুক্ষণ স্থির হয়ে বসে চুপচাপ গাড়ি থেকে নেমে যায়। আদিত্যকে আর কিছু না বলে বাড়ির ভেতরে চলে যায় সে। আদিত্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশানীর চাওয়ার দিকে। তারপর বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায় সে। রুমে গিয়ে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায় ঈশানী। নিজেকে দেখে লজ্জায় মুখে হাত রাখে সে। কি হলো এটা? আদিত্য কেন এমন করলো? অসভ্য লোক একটা। লজ্জায় ব্লাশিং করছিল ঈশানীর গাল। রাত 10:30টার দিকে কৃষ্ণেন্দু আসে ঈশানীর রুমে। দরজায় হেলান দিয়ে পকেটে হাত গুজে গম্ভীর মুখে কৃষ্ণেন্দু বলে, কোথায় ছিলে এতক্ষণ? টেবিলে বসে অ্যাসাইনমেন্ট লিখছিল ঈশানী। হঠাৎ ভাইয়ের প্রশ্নে কিছুটা অবাক হয়ে যায় সে। এই সময় কৃষ বাড়িতে কেন? ওকে কি বলবে এখন? মিথ্যে বলতে হবে তাহলে? কৃষ্ণেন্দুকে পাল্টা প্রশ্ন করে ঈশানী, তুই এ সময় বাড়িতে কাজে যাসনি? আমি তোকে কিছু জিজ্ঞেস করছি ইস্যু, কথা ঘোরানোর চেষ্টা করবি না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে বলে কৃষ্ণেন্দু।
ভাইয়ের শান্তস্বর বলে দিচ্ছে যে এখন তার প্রশ্নের উত্তর না পেলে প্রচুর খেপে যাবে। তাই মিনমিনে গলায় ঈশানী বলে, ঋতুদের বাড়িতে ছিলাম, অ্যাসাইনমেন্ট আর কিছু নোটস আনার ছিল। সত্যি? হ্যাঁ। কৃষ্ণেন্দু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ঈশানীর দিকে। ঈশানী এতক্ষণ কোথায় ছিল সব জানে কৃষ্ণেন্দু। তাও সত্যিটা শুনতে ঈশানীর কাছে এসেছিল সে, এই ভেবে যে ঈশানী তাকে সত্যি বলবে। কিন্তু না, তার ধারণা ভুল। ঈশানী তাকে মিথ্যে বলেছে। তুই তো বেশ ভালোই মিথ্যে কথা বলে শিখে গেছিস। তোর কাছ থেকে সত্যিটা জানতে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুই আমাকে মিথ্যা বলেছিস। এটা আমি তোর থেকে আশা করিনি। বলে কিছুক্ষণ ঈশানীর দিকে তাকিয়ে থাকে কৃষ্ণেন্দু। তারপর চলে যাওয়ার জন্য দরজার কাছে গিয়ে আবার ঈশানীর দিকে তাকিয়ে বলে ওঠে, ভুলে যাস না, সারাদিন তুই কি করিস, কোথায় থাকিস, সব আপডেট কিন্তু আমার কাছে আসে। তাই কিছু করার আগে সাবধানে থাকিস। বলেই দরজাটা বন্ধ করে চলে যায় কৃষ্ণেন্দু। ঈশানী অপরাধীর ন্যায় তাকিয়ে আছে ভাইয়ের যাওয়ার দিকে। কৃষ নিশ্চয়ই কষ্ট পেয়েছে। উফ, কেন যে মিথ্যে কথা বলতে গেলাম। কৃষ তো সব জানে, তাহলে সত্যিটা বলে দিলেই পারতাম। কান্না পাচ্ছে ঈশানীর। এমনটা না করতে পারতো সে। এখন নিশ্চয়ই কৃষ বেশ কিছুদিন ঈশানীর সাথে আর কথা বলবে না। সকালে মুনমুন দেবীর সাথে টেবিলে খাবার সাজাচ্ছিল ঈশানী। বারবার ভাইয়ের রুমের দরজার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর কৃষ্ণেন্দু বেরিয়ে আসে রুম থেকে। মা, আমি বের হচ্ছি, আর আজকে আমার একটা জরুরি কাজ আছে, তাই আজ তো একটু লেট হবে। তাই তুমি অযথা চিন্তা করো না। মায়ের দিকে তাকিয়ে বলে কৃষ্ণেন্দু। মুনমুন দেবী ব্যস্ত হয়ে বলেন, ও মা, ব্রেকফাস্ট না করে বেরিয়ে যাচ্ছিস মানে? আয়, খেয়ে যা। দেখ, ইস্যু তোর প্রিয় হালুয়া রান্না করেছে। আয়, খেয়ে যা। আমি বাইরে খেয়ে নেব, আর এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি। বলেই মোবাইলটা পকেটে ঢোকাতে ঢোকাতেই বাড়ি থেকে বেরিয়ে যায় কৃষ্ণেন্দু। ঈশানী খুব কান্না পাচ্ছে। অন্য সময় হলে কৃষ্ণেন্দু বসে চেটে পুটে তার রান্না করা খাবারটা খেত, কিন্তু আজকে তার দিকে একবারও তাকালো না। চোখের জল যেন বাঁধ মানছে না ঈশানীর। দ্রুত রুমে চলে আসে সে। দুই ভাই বোনের মধ্যে যে মনোমালিন্য চলছে, মুনমুন দেবী সেটা ভালোই বুঝতে পেরেছেন। যদিও কেউ কারোর সাথে বেশিক্ষণ রেগে থাকতে পারে না, তাই ভাই বোনের ব্যাপার তারাই ঠিক করে নেবে। ঈশানীও না খেয়ে বেরিয়ে গেছে। তার জন্য তার ভাই না খেয়ে বেরিয়ে গেল, সে আর কিভাবে খাবে? অফিসে গিয়ে চুপচাপ মন মরা হয়ে বসে আছে ঈশানী। ভালো লাগছে না কিছু। কৃষ্ণেন্দু নাম্বারে কল করেছে, কিন্তু রিসিভ করছে না। রাগ হচ্ছে আদিত্যর ওপর। ইচ্ছে করছে আদিত্যর মাথাটা ফাটিয়ে দিতে। আদিত্য যদি এমনটা না করতো তাহলে ভাই আর তার ওপর রাগ করতো না। উগান্ডার হাদি একটা। আদিত্য অফিসে আসে দেরি করে। আদিত্যকে আসতে দেখে ঈশানী ওর কেবিনে যায় প্রজেক্টের ফাইল নিয়ে। কেবিন নক না করেই ভেতরে ঢুকে পড়ে ঈশানী। আদিত্য চেয়ারে বসেছিল তখন। ঈশানীকে কেবিনে ঢুকতে দেখে মুচকি হেসে বলে, কেমন আছো ইস্যু? ভালো, খুব ভালো। এতটাই ভালো যে নাচতে নাচতে ট্রেনের নিচে ঝাঁপ দিতে ইচ্ছা করছে। ঝাঁঝালো গলায় বলে ঈশানী। আর ঈশানীর এমন আচরণে বোকা বনে যায় আদিত্য। বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে বলে, মানে? মানে মানে জিজ্ঞেস করছেন আপনি? সব দোষ তো আপনার। আপনি ইচ্ছে করে আমাকে ওইখানে নিয়ে গেছেন। আপনার মতো নাম্বার 1 শয়তান লোক দুনিয়াতে একটাও নেই। ইচ্ছে করছে পচা জলে চুবিয়ে মারতে আপনাকে। রাগে ফোঁস করতে করতে বলে ঈশানী। বেচারা আদিত্য কিছুই বুঝতে পারছে না। ঈশানীর হাতে থাকা ফাইলটা আদিত্যর সামনে জোরে শব্দ করে রেখে দাঁত চেপে বলে, এই নিন আপনার অসভ্য ফাইল। কি হয়েছে তোমার বলবে? এত রেগে আছো কেন? রেগে থাকবো কেন? আপনার জন্য আজ
ঈশানী কিছু বলতে যাবে তার আগেই মোবাইলে মেসেজ আসে। আমি নিচে ওয়েট করছি, তাড়াতাড়ি বেরিয়ে আয়, ক্রিশ। মেসেজটা কৃষ্ণেন্দু পাঠিয়েছে। ঈশানী থাই গ্লাসের দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকিয়ে দেখে কৃষ্ণেন্দু বাইকে বসে আছে। ঈশানী আদিত্যকে আর কিছু না বলে দ্রুত গতিতে বেরিয়ে যায় কেবিন থেকে। হঠাৎ ঈশানীর কি হয়েছে বুঝতে পারছে না আদিত্য। সেও থাই গ্লাসের দিকে এগিয়ে গিয়ে দেখে যে কালো ড্রেস আপে মাথায় হেলমেট পরে বসে আছে একটা ছেলে। তখনই ঈশানী অফিস থেকে বেরিয়ে ওই বাইকটার কাছে যায়। ঈশানীকে আসতে দেখে কৃষ্ণেন্দু কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখে তাকে। ঈশানী হাঁটুতে ভর করে 2 হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কৃষ্ণেন্দু বিরক্ত হয়ে বলে, তোকে দৌড়ে আসতে কে বলেছে? সব জায়গায় পাকামি করিস কেন বলতো? তুই দেখেছিস আর আমি তাড়াতাড়ি আসবো না, তা কখনো হয়? হাসি ভরা মুখে বলে ঈশানী। কৃষ্ণেন্দু হেলমেটের ভেতরেও মুচকি হাসি, তারপর নিজে হাতে ঈশানীকে সযত্নে হেলমেটটা পরিয়ে দেয়। কোথায় যাচ্ছি আমরা? না খেয়ে বেরিয়েছিস কেন? তোকে বারণ করেছিলাম না আমি? বাইকে ওঠ। বাইকে বসতে বসতে বলে কৃষ্ণেন্দু। ঈশানী ভাইয়ের কাঁধে হাত দিয়ে বাইকে উঠে বসে। কৃষ্ণেন্দু বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে চলে যায় রেস্টুরেন্টের উদ্দেশ্যে। নিজের কেবিনে দাঁড়িয়ে এতক্ষণ সবটা দেখছিল আদিত্য। রাগে চোয়াল শক্ত হয়ে আসে তার। 2 হাত মুষ্টিবদ্ধ করে ফেলে সে। টেবিলের ওপরে থাকা ফ্লাওয়ার বেসটা ভেঙে ফেলে সে। রেস্টুরেন্ট থেকে ঈশানীকে লাইব্রেরিতে নামিয়ে কৃষ্ণেন্দু চলে যায় ল্যাবে। এই সুযোগটা সাধারণত ঈশানীকে একা দিয়েছে শ্রীকান্ত দেবরায়। যখন খুশি অফিসে যাবে, আবার যখন খুশি অফিস থেকে বেরিয়ে আসতে পারবে ঈশানী। অফিসে জয়েন করার আগে ঈশানী তার কলেজের কথা বলেছিল শ্রীকান্তবাবুকে, তাই শ্রীকান্তবাবু এই সুযোগ করে দেয়। আর দেবে নাই বা কেন? শ্রীকান্ত দেবরায়ের ছেলের হবু বউ বলে কথা, এটা নিয়ে অফিসে অনেক কানাঘুষো হয়েছিল। এখন অবশ্য আর কেউ তেমন কিছু বলে না। আপাতত লাইব্রেরিতে বসে বই ঘাঁটছে ঈশানী। ঋতুর আসা অপেক্ষা করছে সে। ঈশানীর সামনের টেবিলে মন মরা হয়ে বসে আছে পাপিয়া। তার মিস্টার হালুকের জন্য বসে আছে সে। কল করতে গিয়ে কি যেন ভেবে আর করেনি। হঠাৎ নজরে পড়ে সামনের বেঞ্চে বসে থাকা ঈশানীর উপর। বড় বড় চোখ করে তাকায় পাপিয়া। দ্রুত উঠে এসে ঈশানীর পাশে এসে বসে সে। তারপর উল্লাসিত কণ্ঠে বলে, হাই দিদি, আমি পাপু। বলে হাত বাড়িয়ে দেয়। ঈশানী মুচকি হেসে হাত মিলিয়ে বলে, হাই, আমি ঈশানী। পাপিয়া আনন্দে উত্তেজিত হয়ে ফট করে বলে ফেলে, জানি, তোমাকে যেখানে দেখতে পাবো ভাবতেই পারিনি। তুমি কি এখানে প্রতিদিন আসো? পাপিয়ার কথায় কিছুটা অবাক হয় ঈশানী। তারপর বলে, জানো মানে, আমাকে আগে কোথাও দেখেছিলে তুমি? পাপিয়া এবারে বুঝতে পারে যে উত্তেজিত হয়ে কি বলে ফেলেছিল। তারপর নিজেকে একটু সামলে বলে, আরে দিদি, ওই দিন তোমাকে বাসে উঠতে দেখেছিলাম না, তাই আর কি বললাম। ও আচ্ছা, আমি মাঝে মাঝে আসি এখানে। ভালো না লাগলে এখানেই টাইম স্পেন্ড করি। স্বাভাবিকভাবেই বলে ঈশানী। পাপিয়া বলে, আমিও মাঝে মাঝে আসতাম। তুমি যেদিন আসবে ওই দিন আমাকে জানিয়ে দেবে, আমি এসে তোমার সাথে গল্প করব। পাপিয়া খুব মিশুকে আর কিউট একটা মেয়ে, কিন্তু ওকে কেমন যেন চেনা চেনা লাগছে ঈশানীর। কোথায় দেখেছে তাকে? উফ। পাপিয়া আর ঈশানীর গল্পের মাঝেই ঋতু আসে। ঋতুকে দেখে কিছুটা বিরক্ত বোধ করে পাপিয়া। ঋতুর কাছে আদিত্য কতবার গিয়েছে ঈশানীর খোঁজ নিতে, কিন্তু ঋতু দেয়নি। তাই পাপিয়া খুব বিরক্ত ঋতুর উপর। তাছাড়া তার আর তার বৌদির মাঝে কাবাব কাহারটি। ঋতু এসে পাপিয়ার সাথে পরিচিত হয়। তারপর 3 জন মিলে বেশ জমিয়ে আড্ডা দেয়। রাতের আকাশ হাজারটা তারার মেলা। আকাশের তারাগুলোর মতোই সমানভাবে মনে অভিমান পুষে রেখেছে পাপিয়া। ব্যালকনিতে দাঁড়িয়ে আনমনে আকাশের কাছে অভিযোগ করছে সে। আজ সারাদিন একবারও কল করেনি কৃষ্ণেন্দু। পাপিয়া কল করেছিল,
কিন্তু ফোন বন্ধ। লাইব্রেরিতে অনেকক্ষণ বসেছিল কৃষ্ণেন্দুর জন্য, কিন্তু কৃষ্ণেন্দু আসেনি। কালকেই তো কত কিছু বলল, কিন্তু আজকে? কৃষ্ণেন্দু তো একবারও আমাকে ভালোবাসি বলেনি। ও তাহলে আমাকে ভালোবাসে না? কাল সব মিথ্যে বলেছিল। এসব ভেবে খুব কান্না পাচ্ছে তার। চুপচাপ রুমে গিয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ে সে। রাত 3টের দিকে কৃষ্ণেন্দু বাড়ি ফেরে। দরজার বাইরে দাঁড়িয়ে ঈশানীকে কল করে সে। কল করে দুবার রিং হওয়ার পরে রিসিভ করে ঈশানী। গায়ে ওড়না নিয়ে চুপি চুপি দরজা খুলে দেয় সে। কৃষ্ণেন্দুকে দেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে যায়। কৃষ্ণেন্দু ভেতরে ঢুকে আস্তে আস্তে হেঁটে নিজের রুমে চলে যায়। ঈশানী দরজাটা বন্ধ করে ভাইয়ের রুমের দিকে এগিয়ে যায়। রুমে এসে দেখে যে কৃষ্ণেন্দু শরীর থেকে জ্যাকেট খুলে পাশে রাখে। জ্যাকেটের ভেতরে থাকা সাদা রঙের হাফ হাতা টি শার্ট রক্তে ভিজে আছে। টি শার্টটা খুলতে গিয়ে মৃদু ব্যথার আওয়াজ করে কৃষ্ণেন্দু। ভাইয়ের পিঠের অবস্থা দেখে ঈশানীর চোখ ছলছল করে ওঠে। ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদছে সে। কৃষ্ণেন্দু পেছন ফিরে ঈশানীকে দেখে নীরব হয়ে যায়। তারপর এগিয়ে এসে দরজা লাগিয়ে ঈশানীকে বসায়। ঈশানীর মাথা নিজের বুকে রেখে চুলে হাত বুলিয়ে দিচ্ছে কৃষ্ণেন্দু। তারপর শান্ত স্বরে বলে, কান্না করিস না লক্ষ্মীটি, তোর চোখে জল যে আমার সহ্য হয় না। ঈশানী এবার ফুপিয়ে কান্না করতে শুরু করে। কৃষ্ণেন্দু একটা দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটা এত কাঁদতে পারে? আগে জানলে ইস্যুকে কিছুতেই জানাতো না কৃষ্ণেন্দু। ঈশানী কান্না থামিয়ে উঠে গিয়ে ফার্স্ট এইড বক্সটা নিয়ে আসে। তুলো আর স্যাভলন দিয়ে ড্রেসিং করে দেয় কাটা স্থান ছিলে যাওয়া জায়গায়। ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে বলে, এগুলো কিসের কাটা কৃষ? ছুরি। চমকে ওঠে ঈশানী। শরীরের লোম দাঁড়িয়ে যায়। ঈশানীর অবস্থা বুঝতে পেরে কৃষ্ণেন্দু বলে, আরে প্যানিক করিস না, যে বাসটার আমাকে আঘাত করেছে তাকে আমি উপরে পাঠিয়ে দিয়েছি। মানে তুই মার্ডার করেছিস? বিস্ফারিত হয়ে বলে ঈশানী। কৃষ্ণেন্দু খুব জোরে হেসে ফেলে তারপর বলে, আরে এসব করতে এমন একটা দুটোকে একটু উপরে টপকাতে হয়। টেনশন নট মাই সিস্টার, চিন্তা করিস না। কেসটা কি সলভ হয়েছে? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে ঈশানী। কৃষ্ণেন্দু বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, হ্যাঁ, ওরা যে এতটা গাধা সেটা আগে জানা ছিল না। আমার ফেলা ফাঁদে পা দিয়ে সবকটা টপকে গেছে। তবে তবে কেসটার ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল, বুঝলি? কি ব্যাপার? অ্যান্টিমনি রাইজিন নাম শুনেছিস? রাইসিনের নাম শুনেছি, এটা বিষাক্ত পদার্থ, কিন্তু কেন? ব্রাহ্মণবাড়িয়াতে সাধারণ 2 জন লোক খুন হয়েছিল। তাদের শরীরে এই 2 বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। কারা খুন করেছে ভাই? বিস্মিত হয়ে বলে ঈশানী। এই 2 জন কালো জগতের সাথে জড়িত ছিল। তাদেরই দলের লোক ওই 2 জনকে খুন করেছে। ইনভেস্টিগেশন করে জানা গেছে আর কি। তাছাড়া ওদের দলের লিডার এই দেশে এসে ভীষণ বড় ভুল করেছে। তাদের ধরতে গিয়েই বুঝি তোর এই অবস্থা হয়েছে? হেসে ফেলে কৃষ্ণেন্দু। তারপর বলে, এতদিনের সাজানো ফাঁদে পা দিয়েছে বেটা, ভালো মতোই ফেঁসেছে। ভেবেছিলাম হয়তো 27-28 বছরে কেউ হবে, কিন্তু না, বেটা একটা ভুঁড়িওয়ালা। ঈশানীও হেসে ফেলে সাথে। কৃষ্ণেন্দু বিছানায় গা এলিয়ে দিয়ে বলে, এই এখন যা তো, আমি একটু ঘুমাবো, যা তুই এখন। এই না, খেয়েছিস তুই? এইমাত্রই তো আসলি, আমি খাবার গরম করে রেখেছিলাম তুই আসছিস জানার পর। একটু ওয়েট কর, আমি খাইয়ে দেবো তোকে। বলে রুম থেকে বেরিয়ে যায় ঈশানী। মুচকি হাসে কৃষ্ণেন্দু। কাজ নিয়ে যখন সে প্রচুর প্রেসারে থাকে তখন ঈশানী প্রায় তাকে খাইয়ে দেয়।
KR পাল ওরফে কৃষ্ণেন্দু পাল, সিক্রেট এজেন্ট অফ কলকাতা। ডিপার্টমেন্টের সবাই তাকে KR পাল বলেই চেনে। কৃষ্ণেন্দু প্রায় 4 বছর যাবৎ এই পেশায় জড়িত। কাকতালীয়ভাবে সিক্রেট এজেন্টের হেড মনোজ চৌধুরীর সাথে তার পরিচয় হয় মেদিনীপুরে। বেশ কয়েকটি কেস সলভ করতে কৃষ্ণেন্দু তাকে সাহায্য করে। কৃষ্ণেন্দুর সাহসিকতা, বুদ্ধিমত্তা, তীক্ষ্ণ দৃষ্টি, কাজের প্রতি মনোবল সব মিলিয়ে মনোজ চৌধুরী তার প্রতি মুগ্ধ হয়েছিল। তাই তাকে ডিপার্টমেন্টের সদস্যের লিডার হিসেবে যুক্ত করেন। বয়সে সবার থেকে ছোট, কিন্তু বুদ্ধিতে সবার ওপরে। সবাই তাকে যথেষ্ট সম্মান আর স্নেহ করে। কৃষ্ণেন্দুর এই কাজ সম্পর্কে একমাত্র ঈশানী, সুমন আর কৃষ্ণেন্দুর বেস্ট ফ্রেন্ড পিস্তুত ভাই পূর্ণেন্দু রায় ছাড়া আর কেউ জানে না। কেসের ইনভেস্টিগেশন করতে সবসময় পূর্ণেন্দু তার পাশে থাকে। পূর্ণেন্দুও কৃষ্ণেন্দুর মতো একজন সিক্রেট এজেন্টই বটে। পূর্ণেন্দুকে সবাই পি রায় নামে চেনে। আজ ঈশানী অফিসে যায়নি। অসুস্থ ভাইকে রেখে অফিসে যাওয়া ইম্পসিবল। তাছাড়া মুনমুন দেবী জানেন না কৃষ্ণেন্দুর কথা। জানলে কেলেঙ্কারি করে ফেলত, ভাইয়ের দফারফা করে ফেলত। এই ভেবেই হেসে ফেলে ঈশানী। দুপুর 1টায় ঘুম থেকে ওঠে কৃষ্ণেন্দু। ঘুমের ওষুধ খেয়েছিল সে। এখনও শরীরে প্রচুর ব্যথা করছে। সেসবের তোয়াক্কা না করে ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয় সে। তারপর ফুল হাতা একটা শার্ট পরে রুম থেকে বেরিয়ে আসে। ভাইকে দেখে ঈশানী সোফা থেকে উঠে এসে বলে, কখন উঠলি? আমাকে ডাকতে পারতি, আমি স্নান করায় হেল্প করতাম। কৃষ্ণেন্দু কিছু বলতে যাবে তার আগেই কড়া গলায় মুনমুন দেবী বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, নবাবের পুত্রকে এবার কোলে বসিয়ে স্নান করিয়ে দিই, কেমন? নবাব যখন খুশি বাড়ি থেকে বেরিয়ে যাবে, আবার যখন খুশি আসবে, খাবে কিনা কিছুই জানানোর প্রয়োজন বোধ করে না। বলতে বলতে টেবিলে খাবার রাখে কৃষ্ণেন্দুর জন্য। কৃষ্ণেন্দু বিরক্ত হয়ে চেয়ারে বসে। ঈশানী এসে খাইয়ে দিতে শুরু করে কৃষ্ণেন্দুকে। পরম যত্নে ভাইকে খাইয়ে দেয় ঈশানী। খাবার শেষে কৃষ্ণেন্দু রুমে চলে যায়। অফিসে গিয়ে ঈশানীর খোঁজ করে আদিত্য, কিন্তু ঈশানী অফিসে আসেনি। তা দেখে খুব রাগ হয় তার। একে তো কালকের ঘটনা, আর আজকে তো অফিসেই আসেনি। রাগে চোয়াল শক্ত করে বসে থাকে সে। মেয়েটা তাকে একদিন পাগলই করে দেবে। 7-5 না ভেবে ঈশানীকে কল করে আদিত্য, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় কল রিসিভ করেনি ঈশানী। বাহ, এখন আমার কল রিসিভ করছে না। নিশ্চয়ই আবার ওই ছেলেটার সাথে বাইকে করে ঘুরতে গেছে। এই ছেলেকে কাছে পেলে জ্যান্ত পুঁতে ফেলবো। আচ্ছা, ঈশানী কি কোনো রিলেশনে আছে? তাহলে সুজিত, এই ছেলেটা আবার কি? ওয়েট, ঈশানীর কটা বয়ফ্রেন্ড? ধ্যাত, এসব কি ভাবছি আমি? ঈশানী কোনো রিলেশনশিপে নেই শিওর। উফ, এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। সন্ধ্যায় কৃষ্ণেন্দু পাপুর নাম্বারে কল করে। বেশ কয়েকবার রিং হওয়ার পরে পাপু কলটা রিসিভ করে। চুপচাপ ফোনে কানে দিয়ে ডিভানের ওপর বসে আছে সে। কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে কৃষ্ণেন্দু শান্ত স্বরে বলে, পাপু, শুনতে পাচ্ছ? পাপু উত্তর না দিয়ে চুপ করে বসে আছে। মনে মনে ভেবেই রেখেছে কথা বলবে না সে কৃষ্ণেন্দুর সাথে। কৃষ্ণেন্দু পাপুর অভিমানের কারণ বুঝতে পেরে বলে, হ্যাঁ, পাপুরানি কি তবে রেগে আছে আমার উপর? পাপুর চোখের কোণে জল চিকচিক করছে। কান্না আর ধরে রাখতে না পেরে ফুপিয়ে কেঁদে ওঠে সে। পাপুর কান্নার আওয়াজ কৃষ্ণেন্দুর বুকের বাঁ পাশে গিয়ে তীরের মতো ফোটে। আপনি খুব খারাপ। 2 দিন দেখা তো দূরের কথা, একবার ফোনও করেনি। বুঝতে পেরেছি আপনি আমাকে ভালোবাসেন না, একটুও না। ওই দিন রাতে সব মিথ্যা বলেছিলেন। আপনি খুব খারাপ একটা লোক। আপনার সাথে কথা বলবো না আমি, আরই আপনার সাথে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে পাপু। দীর্ঘশ্বাস ফেলে প্রেয়সীর কান্না মাখা গলায় এই এত অভিযোগ শোনে কৃষ্ণেন্দু।
এত ভালোবাসে মেয়েটা যে দুদিন কল না করায় কেঁদে একেবারে দুনিয়া ভাসিয়ে দিচ্ছে। মৃদু হাসে কৃষ্ণেন্দু। এই ভালোবাসো আমায়? শান্ত স্বরে বলে কৃষ্ণেন্দু। বাপু ততক্ষণে অনেকটাই কমে গেছে কান্নাটা, তাই ভাঙা গলায় বলে ওঠে, না। সত্যি তো? আপনি খুব খারাপ, কথা নেই আপনার সাথে। কাঁদো কাঁদো গলায় বলে বাপু। কৃষ্ণেন্দু ফিক করে হেসে ফেলে। কৃষ্ণেন্দুর হাসির আওয়াজ শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে বাপু। চেঁচিয়ে বলে, এই এই সাদা ভাল্লুক, হাসছেন কেন? আমি কি হাসির মতো কিছু বলেছি? না। স্বাভাবিকভাবে বলে কৃষ্ণেন্দু। বাপু দাঁতে দাঁত চেপে বলে, তাহলে হাসলেন কেন? তোমার কান্নার ভয়েসটা খুব কিউট বাপুরানি। কাছে থাকলে খুব করে আদর করে দিতাম তোমাকে, ছুঁয়ে দিতাম তোমার এই কান্না মিশ্রিত আদরে মুখটি, বুঝলে? নেশাক্ত গলায় বলে কৃষ্ণেন্দু। আর কথাটা শুনে এক নিমেষেই পাপ্পুর সকল অভিমান গায়েব হয়ে যায়। গাল জুড়ে লজ্জা লাল আভা ফুটে ওঠে। রাতে পড়ার টেবিলে বসে ঈশানী কলম কামড়াচ্ছে আর ম্যাথ আবিষ্কারককে খুব গালি দিচ্ছে। ম্যাথ কিছুতেই মেলাতে পারছে না। সে কি একটা জ্বালা! কে বলেছিল ম্যাথ জিনিসটা আবিষ্কার করতে? ভালো থাকতে যখন পাগলা কুত্তা কামড়ায়, বিরক্তির মাঝে যখন বিরক্তকর মোবাইলের আওয়াজ কানে আসে, তখন আরও রাগ তুঙ্গে ওঠে। নিশ্চয়ই ঋতুর কাজ। মেয়েটা রাতের বেলায় কল করে খালি। ঈশানী ফোনের দিকে না থেকে এই কল রিসিভ করে বলে, ঋতুর বাচ্চা, এত রাতে কথা বলতে ইচ্ছে করলে বান্টিদাকে কল কর না। খামোকা আমাকে ডিস্টার্ব করছিস কেন? এমনিতেই বিকালে মায়ের চিল্লানি, এখন আবার ম্যাথের ঝামেলা। ভাইটাও কাছে নেই বাল। পরে কলেজে গিয়ে কথা বলবো, বাই। ইস্যু ওয়েট, আমাকে কথা বলার সুযোগ তো দেবে। ব্যস্ত হয়ে তাড়াতাড়ি বলে আদিত্য। ঈশানী চোখ বড় বড় করে একবার ফোনের দিকে তাকিয়ে আবার কানে ফোন দিয়ে বিস্মিত কণ্ঠে বলে, আপনি এত রাতে কল করেছেন কেন? কেন, আমি কল করতে পারি না? এত রাত কোথায়? এখন মাত্র 11টা বাজে। 2 দিন অফিসে আসুনি কেন? এমনি, আমি ইচ্ছে হলে যাব আর না হলে যাব না। আপনাকে কেন বলতে যাব? রুক্ষ কণ্ঠে বলে ওঠে ঈশানী। আদিত্য অবাক হওয়ার ভান করে বলে, বাহ, আমার অফিসে আসবে যাবে আর আমি জানতে চাইবো না? আসুনি কেন? বলতে বাধ্য নই। আগামীকাল আসবে, না হলে তোমার বাড়ি থেকে তোমাকে তুলে নিয়ে আসবো। গট ইট? শেষের কথাটা আদেশের সুরে বলে আদিত্য। আসুন দেখি, কত বড় সাহস আপনার। এমন আমার না হয় যে আমার বাড়িতে এসে আপনার মাথার খুলিটাই না উড়ে যায়। বলেই খিলখিল করে হাসতে লাগলো ঈশানী। ঈশানীর হাসির আওয়াজে আদিত্য মৃদু হেসে ওঠে। আনমনে বলে, আমাকে পোড়াতে ভালো লাগে তোমার? তোমাকে এক পলক দেখার তৃষ্ণায় কাতরাচ্ছি ইস্যু। আমার এই উষ্ণ আলিঙ্গনে তোমাকে জড়িয়ে ধরতে চাই, একটু গভীরভাবে ছুঁয়ে দিতে চাই, আদিত্যর ভালোবাসায় ভরিয়ে দিতে চাই তোমাকে ইস্যু। সেই সুযোগটা কি আমার হবে না ইস্যু? দেবে না আমাকে এই অধিকার? ঈশানী নীরবতা পালন করছে। এই মুহূর্তে তার ঠিক কি বলা উচিত বুঝতে পারছে না। মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। আদিত্যকে ঘিরে থাকা সকল অনুভূতি অনেক আগেই মুছে দিতে চেয়েছিল সে। তাই সেই অনুভূতির জাগরণে আর দ্বিতীয়বার সুযোগ দেবে না সে। সে তার ভাইয়ের মতের বিরুদ্ধেও এবার আর যাবে না, কিছুতেই না। আমাকে আর একটা সুযোগ দেওয়া কি যায় না ঈশানী? শান্ত স্বরে বলে আদিত্য। ঈশানী কিছু বলতে যাবে তার আগেই দরজার পাশে দাঁড়িয়ে বলে কৃষ্ণেন্দু। কিরে, আসবো? কৃষ্ণেন্দুর কথা শুনে পেছনে ফিরে ঈশানী বলে, পারমিশন নেওয়ার কি আছে, আয়। কৃষ্ণেন্দু মৃদু হেসে বলে, তা ভাবুক কুমারী কি করছে? কিছু না, তুই সবসময় পারফেক্ট টাইমেই আসিস। এই মুহূর্তে তোকে ভীষণ দরকার ছিল আমার।
ঈশানী কান থেকে ফোন নামিয়ে কলটা কেটে দেয়। কৃষ্ণেন্দু এগিয়ে এসে ঈশানীর পাশের চেয়ারে বসে। অন্যদিকে ঈশানী কলটা কেটে দেওয়ায় রাগে ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে ফেলে আদিত্য। রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে। কে এই ছেলে? তাকে এত রাতে কি দরকার ঈশানীর? ঈশানীকে ভাবুক কুমারী বলার সাহস হয় কি করে ওর? মেরে ফেলবো তাকে, জ্যান্ত পুঁতে ফেলবো। এই, কি হয়েছে তোর? ঈশানীর কাছ থেকে খাতা নিয়ে দেখতে দেখতে বলে কৃষ্ণেন্দু। আমতা আমতা না করে বলে ফেল। বইয়ের দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলে কৃষ্ণেন্দু। ঈশানী ইতস্তত করে বলে, আসলে আমি ওই কৃষ, ওই আদিত্য। আর বলতে পারে না ঈশানী, মাথা নিচু করে ফেলে সে। কিছু বলেছে তোকে? সত্যি করে বল ইস্যু, জানে মেরে ফেলবো ওই বাস্টারটাকে। তীক্ষ্ণ চোখে তাকিয়ে চোয়াল শক্ত করে বলে কৃষ্ণেন্দু। না কৃষ, ও আমাকে কিছু বলেনি, বারবার সরি বলছে আমাকে, মানে আরেকটা সুযোগ দিতে বলছে। মিটমিনে গলায় বলে ঈশানী। ঘাড় কাত করে ঈশানীর দিকে তাকায় কৃষ্ণেন্দু। ঈশানীকে বোঝার চেষ্টা করছে সে। তারপর শান্ত স্বরে বলে, ভালোবাসিস? ঈশানী চোখ তুলে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে বলে, না। তো বাদ দে, এর চ্যাপ্টার ক্লোজ কর। স্বাভাবিকভাবেই বলে কৃষ্ণেন্দু। একটু একটু খারাপ লাগে আর কি। ছোট গলায় মুখ নিচু করে বলে ঈশানী। চোয়াল শক্ত করে বলে কৃষ্ণেন্দু। মায়া বাড়িয়ে লাভ নেই ইস্যু, ওই বাস্টারটাকে কখনোই মেনে নেব না আমি। আর জলদি রিজাইন কর। রিজাইন কেন করব? অবাক হয়ে বলে ঈশানী। বাঁকা হেসে কৃষ্ণেন্দু বলে, তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? তোর থেকে অনেক বেশি জানি আমি। অবাক হয়ে যায় ঈশানী। তারপর চোখ ছোট ছোট করে বলে, গোয়েন্দাগিরি কি দিদির সাথেও শুরু করে দিয়েছিস? জোরে জোরে আওয়াজ করে হেসে ফেলে কৃষ্ণেন্দু। এক হাতে ঈশানীর চুল এলোমেলো করে দিয়ে বলে, যেদিন তোরা কলকাতায় এসেছিলি সেদিন থেকেই তোর উপর আমার নজর ছিল। এই কথা শুনে ঈশানীর চোখ ছানা বড়া হয়ে গেছে। অবাক হয়ে বলে, তার মানে আমি যা করতাম তুই সব জানতিস? সব না, গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানতাম। ও, আমাকে মেদিনীপুরে যেতে হবে, ওখানে কাজ আছে। তোর কি মেদিনীপুরের কাজ এ জন্মে শেষ হবে না ভাই? ভ্রু কুচকে বলে ঈশানী। কৃষ্ণেন্দু চেয়ারে হেলান দিয়ে আপন মনে বলে, হ্যাঁ, জন্মস্থানের প্রতি আলাদা একটা টান থাকে ইস্যু। ওখানের মাটির ঘ্রাণ আমাকে খুব কাছে টানে। এক অদ্ভুত রকমের ভালোবাসা আছে জায়গাটার সাথে আমার। আমার শেষ নিঃশ্বাস যেন ওখানেই ফেলি আমি। প্রভাতের স্নিগ্ধ বাতাস, শুভ্র শিউলি ফুল ফুটে চারিদিকে বিলিয়ে দিচ্ছে তার শুভ্রতা। পাখির কিচিরমিচির, হালকা মৃদু মাতাল করা বাতাস, রাস্তার ওপর পড়ে থাকা শিউলি ও কৃষ্ণচূড়া ফুল, রং বেরঙের স্নিগ্ধতার আহাজারি যেন আজকের প্রভাতকে মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছে। গায়ে একটা পাতলা শাল জড়িয়ে ফুটপাত ধরে হাঁটছে ঈশানী। ভোরের এই স্নিগ্ধতা উপভোগ করার পরম ইচ্ছা পোষণ করছে তার মন। বেনি করা চুল ঘাড়ের এক পাশে আছে, বেবি হেয়ারগুলো উড়ে উড়ে চোখে মুখে পড়ছে। হঠাৎ পাশ দিয়ে একটা বাইক তুমুল বেগে ছুটে গেছে, আর তার মনে পড়ে যায় সেই দিনের কথা, প্রায় 4 বছর আগের কথা। দিনটা ছিল ফেব্রুয়ারি মাসের কোনো এক তারিখের প্রভাত। সকাল 6টা বাজে বোধ হয়। স্নিগ্ধতায় ভরা রাস্তার পাশ দিয়ে হাঁটছে সাদা থ্রিপিসের সাথে ওড়না নেওয়া একটা মেয়ে। পাশে থাকা বান্ধবীর সাথে কথোপকথনে মেতে আছে, আর মাঝে মাঝেই উচ্চ স্বরে খিলখিল করে হাসছে।
হাতে থাকা পাথরের ব্রেসলেটটা ছিঁড়ে আওয়াজ করে রাস্তার মাঝে পড়ে যায়। ছড়িয়ে ছিটিয়ে পড়ে পুঁথিগুলো। প্রিয় ব্রেসলেট ছিঁড়ে যাওয়ায় মনটা বিষণ্ণ হয়ে যায় তার। পাথরগুলো অনুসরণ করে রাস্তায় বসে কুড়োতে থাকে সে। এক মনে পাথরগুলো রাস্তা থেকে তুলে নিচ্ছে, যেন এটাই তার একমাত্র কাজ। হঠাৎ মেয়েটির পাশে তুমুল গতিতে ব্রেক কষে একটি বাইক। মেয়েটি ভয়ে চোখ বন্ধ করে মুখে হাত দিয়ে ঢেকে ফেলে। বাইকে থাকা ছেলেটি বাইক থেকে নেমে মেয়েটির উদ্দেশ্যে বলে, ইউ স্টুপিড গার্ল, রাস্তার মাঝে কেউ বসে? এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত? মুখ থেকে হাত ছড়িয়ে পিটপিট করে চোখ তুলে সামনে দাঁড়ানো ব্যক্তিটির দিকে তাকায় সে। মেয়েটির চেহারা দেখে স্তব্ধ হয়ে যায় ছেলেটি। কয়েকটা হার্টবিট মিস হয়ে গেছে তার। মেয়েটির মায়াবী কাজল টানা চোখ, স্নিগ্ধতায় ভরা মুখ, হালকা গোলাপি ঠোঁটে লিপ জেল দেওয়ায় ঝিলিক দিচ্ছে। সবকিছু মিলিয়ে মেয়েটির মুগ্ধতায় পড়ে যায় ছেলেটি। চোখের পলক পড়ছে না তার। বিরক্তি নিয়ে রাস্তা থেকে উঠে দাঁড়ায় মেয়েটি। আরে বন্ধু, তুই ঠিক আছিস? পাশে দাঁড়ানো মেয়েটির কথায় ভাবনার রেশ কাটে ছেলেটি। নরম গলায় বলে মেয়েটি, ঠিক আছি। মুগ্ধতা নিজের ভেতরে দমিয়ে রেখে বাইরের যথাসম্ভব গাম্ভীর্য বজায় রেখে ছেলেটি বলে, নাম কি তোমার? আর রাস্তার মাঝখানে কি করছিলে? এবার বেশ বিরক্তির রেশ এসে পড়ে মেয়েটির মধ্যে। ঝাঁঝালো গলায় বলে ওঠে, আপনাকে কেন নাম বলবো? এইভাবে কেউ বাইক চালায়? পারেন না যেহেতু বাইক চালাতে কে বলেছে? অ্যাটলিস্ট হর্ন তো দেবেন। আর কাকে আপনি স্টুপিড বলছেন? হ্যাঁ, আপনি নিজে একটা স্টুপিড ইডিয়েট, ঘোড়ার ডিম। এসেছে আবার আমাকে বলতে, ননসেন্স কোথাকার। মেয়েটির কথাগুলো চুপচাপ কর্ণপাত করছে ছেলেটি। তার কাছে এই ঝাঁঝালো গলাও যেন কেমন যেন মিষ্টি মিষ্টি লাগছে। ইস, বুকের বাঁ পাশে গিয়ে লাগলো। এই ইস্যু, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। ঈশানী এক পলক রাগী চোখে ছেলেটির দিকে তাকিয়ে বান্ধবীর সাথে চলে যায়। সকাল 6টায় প্রাইভেটের উদ্দেশ্যে বের হয়েছিল ঈশানী, ঋতু আর প্রীতি। ছেলেটি তখনও স্থির হয়ে তাকিয়ে রয়েছে মেয়েটির দিকে। আদিত্য! বান্টির ডাকে হুঁশ আসে তার। ভাই, সামথিং সামথিং। হেসে বলে অমিত। নাথিং নাথিং ব্রো। আলতো হেসে বলে আদিত্য। বুঝলি ভাই, মেয়েটা মনে এদিক দিয়ে পড়তে যায়, হাতে বই ছিল আবার মেয়েগুলোর। রাজেশ বলে। যাই বল, মেয়েটা কিন্তু খুব সুন্দর ছিল ভাই। হেসে ফেলে অমিত। আদিত্য রাগী চোখে তার দিকে তাকায়। ভাই, তোরটার দিকে নজর দিইনি, আমি তো পাশেরটাকে বলছি। ভাই, এই মেয়েটা সম্পর্কে সব জানতে চাই। বাইকে উঠতে উঠতে বলল আদিত্য। পেয়ে যাবেন মহারাজ, কোনো চিন্তা নেই। একসাথে বলে ওঠে বান্টি, রাজেশ আর অমিত। তারপর বাইক স্টার্ট দিয়ে চলে যায় চারজন। একটা চায়ের দোকানে বসে আছে আদিত্য, রাজেশ আর অমিত। অপেক্ষা করছে বান্টির জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর বান্টি এসে পাশে বসে তাদের। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। বান্টি ভাব নিয়ে জামার কলারটা ঠিক করে চা খেতে শুরু করে। বান্টির এমন ভাব দেখে বিরক্তি নিয়ে রাজেশ বলে, এ কাণ্ড, ভাব পরে মারিস, আগে আসল কথা বলতো। কোন কথা ভাই? না বোঝার ভান করে বান্টি বলে। আদিত্য সাথে সাথে কাঠের বেঞ্চের ওপরে থাকা নিউজ পেপারটা বান্টির দিকে ছুঁড়ে মারে। বান্টি হেসে বলতে শুরু করে, মেয়েটার নাম ঈশানী পাল, এইচএসসি ক্যান্ডিডেট, আমাদের ভার্সিটির কলেজেই পড়ে। বাবা মার সাথে এখানকার বকুলপাড়ার 4 নম্বর বাড়িতে ভাড়া থাকে। তাদের আসল বাড়ি কোথায় এসব জানতে পারিনি। বাস বাস, এটুকুই যথেষ্ট ছিল, রাজেশ বলে। তারপর শুরু হয় 4 বন্ধুর আড্ডা। ক্লাস শেষে ফুচকার দোকানে বসে ফুচকা খাচ্ছে ঈশানী, পাশে ঋতু আর প্রীতি।
উফ, প্রচুর ঝাল রে। প্রীতি বলে। ঝালে হু হু করতে করতে ঈশানী বলে, আরে ফুচকার ঝাল না থাকলে ভালো লাগে না। হঠাৎ আদিত্য এসে তার সামনে দাঁড়িয়ে বলে, হাই, আমাকে চিনতে পারছো? না তো, কে আপনি? প্রশ্ন করে ঈশানী। ঈশানীর কথা শুনে কিছুটা অবাকই হয় আদিত্য। তারপর শান্ত স্বরে বলে, কয়েকদিন আগে রাস্তায় তুমি বাইকের সামনে এসেছিলে, মনে নেই? ব্রেক না দিলে যে কি হতো, আর একটুর জন্য বেঁচে গিয়েছিলে। খানিকটা বিরক্তই হয় ঈশানী। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করে, হ্যাঁ তো? আসলে তোমাকে খুঁজছিলাম, কিন্তু পাইনি। হঠাৎই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখনই তোমাকে দেখলাম। আমার জানা মতে আপনার কোনো জিনিস আমার কাছে নেই যে আমাকে খুঁজতে হবে। সামনে থেকে সরুন। ঝাঁঝালো গলায় বলে ঈশানী। আদিত্য কিছুটা ইতস্তত বোধ করে বলে, সরি। সরি বলার কারণ বুঝতে না পেরে ঈশানী জিজ্ঞেস করে, কারণ? ওই দিনের ঘটনার জন্য। আসলে সকালে রাস্তা ফাঁকা থাকে, তাই ফ্রেন্ডসরা মিলে রেস্ট নিয়েছিলাম। এর জন্য বাইকটা স্পিডে চালিয়েছিলাম, আর তখনই হোয়াট এভার, আই এম সরি। আর চোখে তাকায় ঈশানী। কিছু না বলে চলে যায় সেখান থেকে। আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানীর চলে যাওয়া দেখছে। ঈশানী যেতেই বান্টি, রাজেশ আর অমিত আসে আদিত্যর কাছে। পেছন থেকে অমিত আদিত্যর কাঁধে চাপড় দিয়ে বলে, কি রে ভাই, টায়ার পাঞ্চার? তোর মাথা। কলেজের সামনে বসে অনেক মানুষের ভিড় দেখে কিছুটা অবাকই হয় ঈশানী, ঋতু আর প্রীতি। কি হয়েছে দেখার জন্য ভিড় ঠেলে সামনে এগিয়ে যায় তারা। সামনে গিয়ে চোখগুলো চাতক পাখির মতো বড় হয়ে যায় তিনজনের। কারণ দুটো ছেলেকে মাঠের মাঝে ফেলে হকি স্টিক দিয়ে তাদের ইচ্ছে মতো পেটাচ্ছে কয়েকজন। ঋতু একজনকে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? এই দুটো ছেলে কলেজের সামনে দুটো মেয়েকে বিরক্ত করছিল, তাই এদের মারছে ক্যাপ্টেন। ভ্রু কুচকে ফেলে ঈশানী। অস্পষ্ট স্বরে বলে, ক্যাপ্টেন? হ্যাঁ, ওই দেখো সবুজ শার্ট পরা ছেলেটা, নাম আদিত্য দেবরায়, ভার্সিটির সিনিয়র। সবাই তাকে ক্যাপ্টেন বলে ডাকে। ছেলেটির কথা অনুসরণ করে সামনের দিকে তাকায় ঈশানী আর ঋতু। পেছন ফিরে দাঁড়িয়ে আছে এক যুবক, মুখ দেখা যাচ্ছে না তার। হঠাৎ ঋতু ঈশানীর হাত শক্ত করে ধরে ফেলে। কি হয়েছে? আস্তে ধর না, ব্যথা পাচ্ছি তো। বিরক্তি নিয়ে বলে ঈশানী। আমতা আমতা করে বলে, আরে ছেলে দুটোকে দেখ, কালকে আমাদের যারা ডিস্টার্ব করেছিল তারা। ঋতুর কথা শুনে ঈশানী তাকিয়ে দেখে যে সেই ছেলেগুলো যারা কলেজ থেকে যাওয়ার সময় ঈশানী আর ঋতুকে বিশ্রী বিশ্রী কথা বলেছিল। ঈশানী এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। সবুজ শার্ট পরা ছেলেটি স্টপ বলতেই মার থামিয়ে দেয় বাকি ছেলেগুলো। মাটিতে পড়ে থাকা ছেলে দুটোর দিকে এগিয়ে গিয়ে হাঁটুতে ভর দিয়ে এক হাত হাঁটুতে রেখে বসে আদিত্য। তারপর চোখ মুখ শক্ত করে বলে, হাউ ডেয়ার ইউ ডিস্টার্ব মাই গার্ল, ইউ ব্লাডি অ্যাসহোলস। ছেলে দুটো আঁতকে উঠে বলে, দাদা মাফ করে দিন, আমরা জানতাম না ম্যাডামের কথা, ক্ষমা চাইছি দাদা, ছেড়ে দিন দাদা, মাফ করে দিন। বাঁকা হাসে আদিত্য। ঘাড় ঘুরিয়ে ঈশানীর দিকে তাকায় সে। আদিত্যকে দেখে অবাক হয়ে যায় ঈশানী। প্রীতি বলে, ইস্যু, এটা সেই ছেলেটা না যাকে তুই ধমক দিচ্ছিলি? এবার না তোকে মারে। ঈশানী ভয়ার্ত চোখে ঋতুর দিকে তাকায়। আদিত্য হাতের ইশারায় ঈশানীকে ওর কাছে ডাকে। ঈশানী কিছুটা ইতস্তত করে এগিয়ে গিয়ে আদিত্যর সামনে দাঁড়ায়। আদিত্য এক পলক ঈশানীকে পরখ করে নেয়। কলেজ ড্রেস পরে আছে ঈশানী, একদম শুভ্র পরি লাগছে তাকে।
রাগী চোখে ছেলে দুটোর দিকে তাকিয়ে আদিত্য বলে, Hey, apologize to her. Do it. ছেলে দুটো হুড়মুড় করে ঈশানীর পায়ে ধরে বলে, ম্যাডাম ক্ষমা করে দিন, আমরা জানতাম না আপনি আপনি আদিত্য তার কেউ হন, দয়া করে ক্ষমা করে দিন ম্যাডাম। চোখ বড় বড় করে অস্থির হয়ে ঈশানী বলে, আরে কি করছেন, আমার পা ছাড়ুন। আদিত্য ছেলে দুটোর কলার ধরে উঠিয়ে থাপ্পড় দিতে দিতে বলে, তোদের ছুঁতে বলেছি আমি, কোন সাহসে ওর পা ধরেছিস? আজ আজ তোদের মেরেই ফেলবো আমি। বলেই আবার হকি স্টিক হাতে নিয়ে বেধড়ক পেটাতে থাকে আদিত্য। আদিত্যর এমন আচরণে ভয় পেয়ে যায় ঈশানী, শরীর কাঁপছে তার। ঋতু আর প্রীতি পাশে এসে তাকে শক্ত করে ধরে দাঁড়ায়। ছেলে দুটোর মধ্যে একজন আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে, আর একটা ছেলের তো প্রায় যায় যায় অবস্থা। তখনই রাজেশ আর অমিত আদিত্যকে আটকে বলে, ভাই মরে যাবে। আরে ভাই কি করছিস, মরে যাবে তুই, আর মারিস না। মেরেই ফেলবো, ওদের সাহস কি করে হয় আমার ইস্যুকে টাচ করার? রাগে চোয়াল শক্ত করে আদিত্য বলে। বান্টির চোখের ইশারায় ঈশানী ঋতু আর প্রীতিকে যেতে বলে। ইশারা পেতেই এক প্রকার দৌড়ে ওখান থেকে চলে যায় তিনজন। কলেজের গেটের বাইরে এসে বুকে এক হাত দিয়ে লম্বা লম্বা শ্বাস নেয় তিনজন। প্রীতি ভয়ার্ত কণ্ঠে বলে, আরে ইয়ার, লোকটা কি ডেঞ্জারাস, ভাই রে ভাই। প্রীতি, একটা জিনিস খেয়াল করেছিস? চিন্তায় মগ্ন হয়ে ঋতু বলে। ঈশানী আর প্রীতি জিজ্ঞাসু দৃষ্টিতে ঋতুর দিকে তাকায়। ওই লোকটা মেবি ঈশানীর প্রতি ডেসপারেট। ঈশানী বিস্মিত নয়নে তাকায় ঋতুর দিকে। প্রীতির মধ্যে যেন কোনো ভাবান্তর নেই। ঋতুর কথায় প্রীতিও সায় দিয়ে বলে, এটা তো আমি প্রথমেই বুঝেছিলাম। ঋতু জিজ্ঞেস করলো, মানে কিভাবে? প্রথম দিন যখন ইস্যু লোকটাকে কথা শোনাচ্ছিল, তখন লোকটা কেমন মায়া ভরা চোখে তাকিয়েছিল ইস্যুর দিকে। আমি ভাই চোখের ভাষা বুঝি। ফুচকা খাওয়ার দিন সরি বলতে আসাটা তো কেবল বাহানা ছিল মাত্র। তাছাড়া ওনাকে ইস্যুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে প্রায় দেখতাম, তখন অনুমান করেছিলাম। বাট শিওর তো আজকে হলাম যখন উনি মাই গার্ল বলছিল। আর দেখেছিস ইস্যুর পা ছুঁয়েছে বলে ছেলে দুটোকে কিভাবে মেরেছে, মারতে মারতে আবার বলছিল আমার ইস্যু, বাহ ব্রো বাহ বলেই হাই তুলে বলে প্রীতি। ঈশানী মুখ হাঁ করে তাকিয়ে আছে। কাঁদো কাঁদো গলায় বলে, কুত্তা, আগে বলিসনি কেন? বলতাম তো, আগে অনুমান করেছিলাম, আর আজ একদম শিওর। ডেসপারেট হলে হবে, বাট আই ডোন্ট কেয়ার। এসব পাত্তা দেওয়ার টাইম আমার নেই। বাড়িতে চল, ভালো লাগছে না এখানে। তারপর তিন বান্ধবী তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওই দিনের ঘটনার পর ঈশানের সাথে অনেকে কথা বলতে ভয়ই পায়। ছেলেরা তো তার দিকে তাকাই না, সবাই কেমন যেন বড় ভাইয়ের বউ হিসেবে ট্রিট করে তাকে। সিনিয়র হোক বা জুনিয়র, সবাই বৌদি বলে সম্বোধন করে। ঈশানীর এসব বিরক্তই লাগছে। তারপর হুটহাট আদিত্যর করা অদ্ভুত ব্যবহার যা ঈশানীকে বেশ ভাবায়। এই যেমন লোক দিয়ে ক্লাস থেকে ঈশানীকে ডেকে নিয়ে যায়, ক্যাম্পাসে তার পাশে বসিয়ে রাখে। আবার সবসময় কলেজে থেকে বাড়িতে যাওয়ার সময় আদিত্য বাইক নিয়ে এসে সামনে এসে বলে, ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। ঈশানী বিরক্তি নিয়ে গাড়ি থামানোর চেষ্টা করলেও আদিত্য বারণ করে দেয়। বলে, দাদা চলে যান, বউ আমার রাগ করেছে। ঈশানী শেষে এক প্রকার বাধ্য হয়েই বাইকের পেছনে চড়ে বসে। আদিত্য হেসে বলে, ধরে বসো, পড়ে গেলে খোঁড়া বউ কপালে জুটবে। আমি ঠিক আছি, ঝাঁঝালো গলায় বলে ঈশানী। আদিত্য ইচ্ছে করেই জোরে জোরে বাইক স্টার্ট দেয়, ফলে ঈশানী পড়ে যেতে গেলে শক্ত করে আদিত্যর কাঁধ ধরে।
তখন আলতো হাসেই আদিত্য। আবার কখনো বা ক্লাসে এসে সবার সামনে দিয়ে ঈশানীকে নিয়ে যায়, রাস্তায় হাত ধরে হাঁটে, চুড়ি, কানের দুল, বিভিন্ন জিনিস কিনে দেয়। আবার মাঝরাতে বাড়ির সামনে এসে ঈশানীকে বারান্দায় আসতে বলে। আদিত্যর এসব কাজ ঈশানীকে ভাবায়। একসময় ঈশানীরও আদিত্যকে ভালো লাগতে শুরু করে। আদিত্য ঈশানীকে ইস্যু বলে ডাকত। একসাথে সময় কাটাতে ওরা স্বচ্ছন্দ বোধ করে। ভালো লাগার থেকেই ভালোবাসার শুরু হয়। একদিন পুরো কলেজের সামনে আদিত্য ঈশানীকে প্রপোজ করে বসে। ঈশানী কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে তারপর রাজি হয়ে যায়। শুরু হয় এক প্রণয়ের প্রেম কাহিনী। তারপর থেকে দেখা করা, রাত জেগে কথা বলা, বাইকে করে ঘুরতে যাওয়া, সব মিলিয়ে বেশ ভালোই চলছিল। ওদের রিলেশনের 3 মাস পর কৃষ্ণেন্দুকে সবটা জানায় ঈশানী। আসলে কৃষ্ণেন্দু ঈশানীকে জিজ্ঞেস করলে ঈশানী সব বলে দেয়। কৃষ্ণেন্দুর প্রথমে রাগ হলেও পরে ঈশানীর কথা ভেবে চুপ করে যায়। শুধু এতটুকুই বলেছিল কৃষ্ণেন্দু, ওই ছেলে যদি তোকে কোনো রকম কষ্ট দেয় ইস্যু, আই সোয়ার মেরে ফেলবো ওকে আমি একদম। ঈশানী এইচএসসি পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়। আদিত্যরা অনার্স ফাইনাল ইয়ার দিয়ে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। অনার্স ফাইনালের পর আদিত্যর মধ্যে অনেক পরিবর্তন আসে। অবসর সময় কাটাতে ফ্রেন্ড, বিভিন্ন গ্রুপের সাথে ট্রিপে যায় সে, যার ফলে ঈশানীকে খুব কম সময় দিত সে। ঈশানী প্রথমে নিজেকে বোঝাতো, কিন্তু সময়ের সাথে সাথে এই অবহেলাটা যেন বাড়তে থাকে। ঈশানী কল করলে ব্যস্ত বলে, ঘুরতে যাওয়ার কথা বলে আদিত্য বলে ফ্রেন্ডের সাথে বাইরে, তাই যেতে পারবে না। সারাদিন এখানে সেখানে ঘুরে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়তো আদিত্য। ফলে রাতেও খুব একটা কথা হতো না তাদের। একটা সময় আদিত্যর মাঝে বিরক্তি এসে পড়ে। ঈশানী আদিত্যকে কল করলে আদিত্য বিরক্ত হয়ে বলতো, আমি ফ্রি হলে কল করব তো, বারবার কল করে ডিস্টার্ব করো কেন? ঈশানীর তখন খুব কান্না পেত। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলত সে। ঈশানীর বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাড়ির বাইরেই কাটাত। মাঝে মাঝে মাঝরাতে আসত। আদিত্যর এমন আচরণে তার বন্ধুরাও বেশ বিরক্ত হয়ে যায় আদিত্যর ওপর। বান্টি বলে, মেয়েটা তোকে ভালোবাসে আদি, তুই ওর সাথে এমন ব্যবহার করিস কেন? একটু সময়ই তো চেয়েছে, আর বেশি কিছু তো চাইনি। বান্টির কথায় আদিত্য বিরক্তি নিয়ে বলে, আরে ভাই, আমি তো ওরই আছি, অন্য কোনো মেয়ের সাথে তো যাইনি। ওকেই বিয়ে করব আমি, ভালোবাসি ইস্যুকে। আর এখন লাইফ এনজয় করার সময় ইয়ার। কিছুদিন পর বাবার ব্যবসায় বসলে সময় পাবি না আর। জাস্ট এনজয় কর এখন। যখন থাকবে না তখনই বুঝবি ভাই, আছে তো এখন, তাই কদর বুঝিস না। দীর্ঘশ্বাস ফেলে রাজেশ বলে। ঈশানী প্রায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যেত। আদিত্যর অবহেলা তাকে বড্ড কষ্ট দেয়। ঈশানীর অবস্থা দেখে ঈশানীর মা বুনবুন দেবী জিজ্ঞেস করলে ঈশানী বলতো, মা, পড়ার প্রচুর চাপ, তাই হয়তো এরকম লাগছে। যখন তাদের সম্পর্কে প্রায় 2 বছর হতে চলেছে, তখন ঈশানী আদিত্যকে কল করে বলে, আদি, কাল দেখা করতে পারবে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। উল্লাসিত গলায় বলে ঈশানী। ইস্যু, কালকে আমি একটু ব্যস্ত থাকবো, কাল বের হতে পারবো না। তোমাকে অন্যদিন ঘুরতে নিয়ে যাব। তুমি সব সময় ব্যস্ত থাকো আদি, আমার জন্য কি তোমার একটুও সময় হয় না? সবার সাথে তো তুমি দিব্যি ঘুরে বেড়াও, আমাকে একটা কল করে কিছুক্ষণ কথা বলতে পারো না? নরম গলায় বলে ঈশানী। ঈশানীর কথায় রেগে যায় আদিত্য। চোয়াল শক্ত করে বলে, কি বললে? আমি সব সময় ব্যস্ত থাকি, তোমাকে একটুও সময় দিই না। রাতে বাড়িতে ফিরেই তো তোমাকে কল করি, কি করি না? সকালে ঘুম থেকে উঠেই তো কল করি তোমাকে। একটু কম কথা বলি বলে সময় দিই না তোমাকে? ওকে ফাইন, আমি সব সময় ব্যস্ত থাকি, তাহলে আমাকে কল করে ডিস্টার্ব করো কেন? করো না আর কল, দেব না তোমাকে সময়। বলি কল কেটে দিয়ে ফোনটা বিছানায় ছুঁড়ে মারে আদিত্য। এমনিতেই বাবার সাথে রাগারাগি হয়েছে, তার উপর ঈশানীর সাথে এসব কথার রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে।
আদিত্য কল কেটে দেওয়ার পরই কান্নায় ভেঙে পড়ে ঈশানী। আগে তো আদি এরকম ছিল না, তাহলে এখন এমন কেন করে ও? তাহলে কি আদি আমাকে ভালোবাসে না? আমি কি কেবল তার মোহ ছিলাম? পরের দিন ঋতু ঈশানীকে জোর করে বাইরে নিয়ে যায় মন ভালো করার জন্য। তখন প্রায় বিকেল 4টে বাজে। ঘোরা শেষে কফি শপে যায় ঈশানী আর ঋতু। কফি শপের ভেতরে গিয়ে আদিত্যকে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখে ঈশানী। কেন যেন তার প্রচণ্ড রাগ উঠে যায়। অন্য সময় হলে কেঁদে চলে যেত, কিন্তু আজকে রেগে আদিত্যর সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, তুমি না আজকে ব্যস্ত থাকবে বলেছিলে, এই তোমার ব্যস্ততা? হঠাৎ ঈশানীকে দেখে কিছুটা বিস্মিত হয় আদিত্য। পরক্ষণেই শান্ত স্বরে বলে, ইস্যু এটা রেস্টুরেন্ট, আস্তে কথা বলো। ঈশানী দ্বিগুণ চেঁচিয়ে বলে, আগে বলো এখানে কি করছো তুমি? ইতিমধ্যে রেস্টুরেন্টের সবার নজর তাদের দিকে চলে এসেছে। ঈশানীর চেঁচানোর আওয়াজে আদিত্যর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে, আমি যেখানে খুশি সেখানে যাব, তাতে তোমার কি? তোমাকে বলতে যাব কেন? অবশ্যই আমাকে বলতে হবে। মিথ্যে বলেছিলে কেন তুমি? আমি তোমাকে বলতে বাধ্য নই। খাপছাড়া ভাব নিয়ে বলে আদিত্য। তুমি বাধ্য, বাধ্য তুমি, বুঝেছ? আমাকে টাইম না দিয়ে তুমি এদের সাথে আড্ডা দিচ্ছ এখানে। ইস্যু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি তো তুমি করেছো আদি। মিথ্যে কেন বললে তুমি আমাকে? হ্যাঁ, বলেছি আমি মিথ্যে, কারণ তোমার সাথে দেখা করার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। বিরক্ত করো না আমাকে, যাও এখান থেকে। রেগে বলে আদিত্য। দেখা করার ইচ্ছা থাকবে কেন? এখন তো আমাকে আর ভালো লাগে না তোমার, আমাকে বিরক্ত লাগে তোমার। করবো না আর বিরক্ত তোমাকে। ইস্যু, চুপচাপ চলে যাও এখান থেকে, পরে কথা বলবো তোমার সাথে। পরে কেন? যা বলার এখানেই হবে। তোমার এমন খাপছাড়া ভাব আমি আর নিতে পারছি না। সব সময় আমাকে ব্যস্ততা দেখিয়ে বন্ধুদের সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। সত্যি করে বলো তো, তুমি সত্যি কি রিলেশনশিপটাকে রাখতে চাইছো? সত্যি কি তুমি রিলেশনশিপটাকে সিরিয়াসলি নিয়েছো? পুরো রেস্টুরেন্টের মানুষ আগ্রহ নিয়ে দেখছে তাদের, কিন্তু সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই কারোর। আদিত্য বিরক্ত হয়ে বলে, হ্যাঁ আমি ব্যস্ত থাকি, কারণ এইসব ফালতু ডেটিং ফেটিং করার মতো সময় আমার কাছে নেই। ভাই এবার চুপ কর, বেশি বলছিস তুই। রেগে বলে বান্টি। বান্টিকে থামিয়ে দিয়ে ঈশানী বলে, থামো বান্টিদা, এতই যখন ব্যস্ত তাহলে রিলেশনটা রেখেছো কেন? বিস্মিত কণ্ঠে আদিত্য বলে, ইস্যু, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। রিলেশন রাখা না রাখা নিয়ে কথা ওঠাচ্ছ কেন? ঈশানী তার জেদ বজায় রেখে বলে, তোমার এই ভাবলেশহীনের কারণে রিলেশনটা নিয়ে আমার ভয় হচ্ছে আদি। তোমার গাছাড়া ভাবটা রিলেশনটাকে ভেঙে দিচ্ছে। এতই যখন ব্যস্ত তুমি রিলেশন রেখো না। আদিত্য এবার রেগে চেঁচিয়ে ওঠে, বলে, হ্যাঁ যা, তোর মতো মেয়ের সাথে আমার রিলেশন করা সব থেকে বড় ভুল হয়েছে। ভুলেই গেছিলাম তুই আমার লেভেলেরই না। তুই যেমন তোর মেন্টালিটিও তেমন, লাইক থার্ড ক্লাস কালচার। তুমি আমাকে তুই করে বলছো আদি? অবাক হয়ে নরম স্বরে বলে ঈশানী। আদিত্য ফের রেগে দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ তুই করে বলছি, কারণ তুই এটারই যোগ্য। একটু পাত্তা দিয়েছি বলে মাথায় উঠে যাস না। তোর মতো মেয়েকে আসলে আমি ডিজার্ভই করি না। তুই আমার নখেরও যোগ্য না। আদি তুমি আমাকে ইনসাল্ট করছো। করেছি, বেশ করেছি। তোর মতো মেয়েকে এইভাবেই বলতে হয়। কখন থেকে বলছি পরে কথা বলবো, না তুই তোর মতো ঝামেলা বাড়াচ্ছিস। আদি বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এবার, সরি বলছি। রেগে বলে অমিত। আদিত্য অমিতের দিকে তাকিয়ে ঈশানীকে দেখিয়ে বলে, সরি মাই ফুট। এই ফালতু থার্ড ক্লাস মেয়েকে কিনা আমি সরি বলবো? ও তো আমার যোগ্যই নয়। 2 বছর রিলেশনে এসে
তোমার এখন মনে হচ্ছে আমি তোমার যোগ্য নয়, আমাকে তোমার 3rd ক্লাস লেভেলের মেয়ে লাগছে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠে ঈশানী। হ্যাঁ লাগছে, আমার জাস্ট তোমাকে বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। সামনে থেকে যাও, মাথার গরম করো না, পরে কথা বলবো, যাও এখন। আমি যখন তোমার যোগ্য নয়, আমাকে যখন এত বিরক্ত লাগে, তাহলে রিলেশনটা রেখে লাভ কি আদি? কাঁপা কাঁপা গলায় বলে ঈশানী। ঈশানী বারবার রিলেশন ভেঙে দেওয়ার কথা বলায় আদিত্য প্রচণ্ড রেগে যায়। তাই রেগে কঠিন গলায় সে বলে ফেলে, ওহ কাম টু দ্য পয়েন্ট। যেখানে তোমার মতো 3rd ক্লাস লেভেলের মেয়েকে আমি ডিজার্ভই করি না, সেখানে রিলেশন রেখে লাভ কি? আজকের পর থেকে লজ্জা থাকলে আমাকে আর কল করবি না, কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে আদিত্য। মনে রেখো, সবার সামনে তুমি আমাকে অপমান করেছো, কখনো ক্ষমা করবো না তোমাকে, আসবো না তোমার সামনে। কান্নায় ভেঙে বলে ঈশানী, আসিস না, তোর মতো মেয়েকে দেখার ইচ্ছাও আমার নেই, এখন এখান থেকে যা, গেট আউট। চেঁচিয়ে বলে আদিত্য। সকল শ্রোতা বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, গপ্প শোনার জন্য। শুনছিলে মানাই ঘোষের কলমে অবুঝ ভালোবাসার 2য় পর্ব। আমাদের আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের গপ্পের আসরে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যাও, কারণ এ তো শুধু গপ্প নয়, তোমাদের গপ্প কথা, গল্প শোনার সঠিক ঠিকানা। দেখা হচ্ছে শীঘ্রই পরের পর্ব নিয়ে। শুভরাত্রি।